Presenting? Yeah, okay. Okay. So, so last day, I think we ended with a question which Shubhodip asked. Shubhodip, are you here? Can you ask the question again? I said that I would answer the question today in the beginning. Shubhodip, are you here? Okay, it doesn't seem he's here. Okay, so I'll answer the question later. So let me start with today's course. Is Shubhodip here? No, I think. Yeah, Shubhodip is here. Anyway, so I'll start today's class. Shubhodip, you can ask your question later. No, not Kajli. Shubhodip Chakraborty asked me some question, I guess, at the end. No? Somebody asked me a question about entropy. Who was it? I forgot that. Okay, anyway, I'll answer the question. হ্যাঁ দাদা Let আমি Shubhodip, yeah, you asked, yeah. So, can you repeat the question for everybody? সবাই একটু কোয়েশ্চেনটা শুনুক। যেহেতু কেওস নিয়ে কথাবার্তা হচ্ছে তাই এটাকে থার্মোডাইনামিক্যালি বা এন্ট্রপির দিক থেকে কিভাবে দেখা যায় বা এরকম কোনো পয়েন্ট অফ ভিউ আছে কিনা। Okay. Okay. So basically, his question is that since we're talking about chaos, since it's about like kind of disorder, so entropy increases সঙ্গে এটা কোনো সম্পর্ক আছে কিনা? So it's actually a very good question. In fact, this question led to a Nobel Prize in 1977. সেই জন্য আমি এই কোয়েশ্চেনটা আগের দিন উত্তর দিইনি because it will take some time to make our material a bit stronger and then approach the question. In short, আমি আজকে শেষের দিকে একটু এটার অ্যান্সারটা দেবো। এখন আমি এইটুকু জাস্ট বলে রাখছি যে বেসিক্যালি হোয়াট এক্স্যাক্টলি ইজ এন্ট্রপি। এন্ট্রপি হচ্ছে একটা মেজার অফ র্যান্ডমনেস বা ইন আরো ইজিয়ার সেন্স যারা পড়েনি স্ট্যাটিস্টিক্স, বেসিক্যালি যে আমার কাছে যদি একটা একটা সিস্টেম থাকে, যে সিস্টেমটা ইট মে বি সে লাইব্রেরি অফ বুকস, সেই লাইব্রেরিতে আমার প্রত্যেকটা বই যদি এক্স্যাক্টলি কিছু ওয়েতে অ্যারেঞ্জ করার ওয়ে থাকে, যে আমার এই খাপে এই বইটা যাবে, এই খাপে এই বইটা যাবে, সো দ্যাট ইজ পারফেক্ট অর্ডার, রাইট? Anything else will be disorder. Something may be small disorder, something may be huge disorder, but you can understand যে অর্ডার একটাই সিস্টেম একটাই ওয়েতে হবে, বাকি সবকটাই ডিসঅর্ডার। এটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিলাম, অবভিয়াসলি রিয়েল লাইফের মানে রিয়েল স্ট্যাটিস্টিক্যাল এক্সাম্পল এরকম হয় না, বাট ইউ গেট দি আইডিয়া যে প্রত্যেকটা স্টেট ঘটার প্রবাবিলিটি সিমিলার। আমার পুরোটা আমার ডিসঅর্ডার হওয়ার জন্য যত রকম ওয়ে আছে, অথবা অর্ডার হওয়ার প্রত্যেকটাই 1/n, যদি n খানা ওয়ে থাকে সাজানো জিনিসটাকে। সো বেসিক্যালি যে কোনোটাই ঘটতে পারে। ইন ইন মানে যদি মনে করি এই বই সাজানোর ব্যাপারটা র্যান্ডম একটা প্রসেস, তাহলে যেহেতু প্রত্যেকটা ইকুই প্রবাবল, তাই যে কোনো আমি মুহূর্তে চেক করলে দেখতে পাবো বইগুলো হয়তো নয় অর্ডারে আছে আর না হলে ডিসঅর্ডারে আছে, ঠিক আছে? কিন্তু ডিসঅর্ডার হওয়া স্টেট অনেক বেশি। সো আমি যখনই গিয়ে দেখবো র্যান্ডম চেক করলে আমি দেখবো যে আমি হয়তো সবসময় ডিসঅর্ডারই দেখছি। সো ইন আ সেন্স নেচারও এরকম ভাবে ওয়ার্ক করে, ঠিক আছে? মানে আই হ্যাভ আ সিস্টেম, এই যে এই প্রত্যেকটা স্টেট অফ ডিসঅর্ডার এগুলোকে বলে মাইক্রো স্টেটস। মানে বইটা সাপোজ এই বইটা ওই খাপে আছে, এই বইটা ওই খাপে আছে, এরকম পুরো একটা কালেকশন কি বলবো আমি একটা, মানে এইগুলো হচ্ছে মাইক্রো স্টেটস। আর তার জন্য রেজাল্টটা যেটা সেটা হচ্ছে ডিসঅর্ডার। সেই ডিসঅর্ডারটাকে আমি বলবো ম্যাক্রো স্টেট, অথবা অর্ডার সেটাকে বলবো ম্যাক্রো স্টেট। সো এনিওয়ে আমি সেগুলো ঢুকছি না ডিটেলসে, মোট কথা এটাই যে আমি বেশিরভাগ চান্স থাকবে ডিসঅর্ডার স্টেট দেখার, রাইট? ইন দ্যাট কেস আমি যখনই ইউনিভার্সের দিকে অবজার্ভ করবো, I will always see the universe is going towards more disorder. However, this is not true. This is true. মানে আমার মনে করাটা ইজ নট ট্রু যে নেচার হ্যাজ অ্যান অ্যারো। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যখন করা হয়েছিল, যখন ফর্মুলেট করা হয়েছিল, তারপর যখন উই ওয়েন্ট টু থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, যে প্রত্যেকটা প্রসেস একটা অ্যারো আছে, ইট গোস টুয়ার্ডস হায়ার এন্ট্রপি, ইট গোস দ্য ইউনিভার্স গোস টুয়ার্ডস হায়ার ডিসঅর্ডার স্টেট। তার অনেক পরে গিয়ে আইনস্টাইন যখন রিলেটিভিটি অ্যান্ড অল এভরিথিং হলো, পরবর্তীকালে গিয়ে আইনস্টাইন একটা কথা বলেছিলেন যে দিস ডিরেকশন অফ টাইম ইজ এ ইলিউশন। ইন দিস সেন্স যে আমি নেচারকে যখন অবজার্ভ করবো, দেয়ার ইজ মোর অফেন দেন মানে মোর অফেন দেন নট আমি নেচারকে ডিসঅর্ডার স্টেটেই পাবো। এবং যত একটা প্রসেস ঘটছে তার পরের প্রসেসটা ডিসঅর্ডার হওয়ার প্রবাবিলিটি মানে আরো বেড়ে যাচ্ছে। ইন দ্যাট সেন্স দেয়ার মে বি আ ফাইনাইট প্রবাবিলিটি কখনো আমি সেটাকে অর্ডার স্টেটে পেতেও পারি। দিস ওয়াজ আইনস্টাইনস প্রেডিকশন, দিস ওয়াজ আইনস্টাইনস থিওরি, যে
বেসিক্যালি arrow of time is a illusion, it is because আমরা সবসময় অর্ডার ডিসঅর্ডার স্টেট দেখার চান্সেস বেশি বলে আমি ওই দিকে দেখছি। সো ইট ইজ কাইন্ড অফ ইলিউশন ইন আওয়ার হেড, মানে there is a possibility, there is a finite possibility যে আমি কোনো একটা মুহূর্তে দেখতে পাবো যে অর্ডার স্টেটের এক্সিস্টেন্সও দেখতে পাবো। সো দিস ওয়াজ আইনস্টাইনস থিওরি, অ্যান্ড পরবর্তীকালে এটার উপর আরো ডেভেলপমেন্টস হয়েছে যে অ্যারো অফ টাইম সত্যি ইলিউশন নাকি, মানে ইলিউশন বিকজ আমরা ডিসঅর্ডার স্টেট বেশি দেখতে পাচ্ছি বলে, নাকি এটা কোনো ব্যাকগ্রাউন্ড আছে। সো আই উইল কাম টু দোজ থিংস। However, this question was raised whether this is just an illusion because আমরা disorder state বেশি দেখছি। সেকেন্ড কথা হচ্ছে আরেকটা টাইপের অ্যারো আছে নেচারে, যে অ্যারোটাকে বলা যেতে পারে ক্রিয়েটিভ অ্যারো অফ টাইম। মানে ফর এক্সাম্পল, একটা ডিমের থেকে একটা মুরগি অনেক বেশি অর্গানাইজড, বা একটা ফিটাসের থেকে, একটা ফিটাস ইজ একটা লাম্প অফ 8 সেলস 16 সেলস, তার থেকে আমি অনেক বেশি অর্গানাইজড। আমি অর্গানাইজড নয়, আমার বডি এনিওয়ে। তো এই ক্রিয়েটিভ অ্যারো অফ টাইম যেটা, সেই ক্রিয়েটিভ অ্যারো অফ টাইমটা এন্ট্রপিটার এক্সাক্ট অপোজিট মিনিং দাঁড়াচ্ছে। তাহলে নেচারে এটা কি করে ঘটে? এটা শুধু এক্সাম্পল না, গ্যালাক্সিস আগে র্যান্ডমনেস ছিল, এখন আস্তে আস্তে ক্লাস্টার্স ফর্ম হয়ে আরো গ্যালাক্সিস ফর্ম হচ্ছে। সো ইউনিভার্সও একটা ক্রিয়েটিভ অ্যারো অফ টাইম আছে। এভরিওয়্যার দেয়ার ইজ এ ক্রিয়েটিভ অ্যারো অফ টাইম অলসো। প্যাটার্ন ফর্মেশনস হয় নেচারে, অনেক প্যাটার্ন। আমি আমার প্যাটার্ন ফর্মেশনই আমরা স্টাডিও করবো 2-3টে ক্লাস পরে। জেব্রা, স্ট্রাইপস অর হোয়াট এভার, দিস আর অর্ডার স্ট্রাকচার্স। সো দ্য কোয়েশ্চেন ইজ, তাহলে নেচারে এই যে ক্রিয়েটিভ অ্যারো অফ টাইম, এটা কি তাহলে এন্ট্রপির লকে ভায়োলেট করছে? সো এরকম প্রচুর টাইপের কোয়েশ্চেন্স উঠছিল। অ্যান্ড ইলিয়া প্রিগোজাইন, দ্য পারসন, আই গেস শি ওয়াজ আ ওম্যান, আই ফরগট, ফাউন্ড আউট যে ক্রিয়েটিভ অ্যারো অফ টাইমেরও একটা আলাদা কনসেপ্ট তৈরি করা উচিত। মানে এন্ট্রপি ইনক্রিজ না হলে তাহলে কি ভায়োলেট হচ্ছে সেকেন্ড ল? ব্যাপারটা সেরকম না। অ্যাজ আ হোল ইউনিভার্স ইনক্রিজ করছে, বাট দেয়ার মে বি স্মল সিস্টেমস যার ক্ষেত্রে সেটা ইনক্রিজ করছে না, ডিক্রিজ করছে, আরো অর্ডারের দিকে যাচ্ছে। সেটা কি করে পসিবল? খুব ইজি, বিকজ আমার ওই লটা বলছে যে এন্ট্রপি ইনক্রিজ করবে ফর আ ক্লোজ সিস্টেম। কিন্তু যদি সিস্টেমটা সারাক্ষণ ইন্টারাক্ট করতে থাকে, ইফ ইটস অ্যান ওপেন সিস্টেম, তাহলে ওর কোনো দায় নেই, ওকে এন্ট্রপি ইনক্রিজ করতেই হবে। অ্যাজ আ হোল টোটাল ইউনিভার্সের ইনক্রিজ করবে, বাট ওর ডিক্রিজ করতেই পারে। এবং সেই কনসেপ্টটি দেখতে গেলে ঠিকই আছে, ফিটাস তো সারাক্ষণ ইন্টারচেঞ্জ করছে উইদাউট, মানে সাপোজ একটা সিভিলাইজেশন গড়ে উঠছে, সেখানে যদি পুরো রিসোর্সটাই আমরা ইউজ করে নিই, তাহলে তো সিভিলাইজেশনটা আর গড়ে উঠবেই না। তার মানে সারাক্ষণই বাইরে থেকেও রিসোর্সেস আসছে, বেরোচ্ছে, দিস থিং হ্যাজ টু হ্যাপেন টু মেক আ সিভিলাইজেশন গ্রো, আদারওয়াইজ তো ওটা পুরো এক্সপ্লয়েটেড হয়ে যাবে। তার মানে যখনই ওপেন সিস্টেম হচ্ছে, দের ইজ আ চান্স যে সেখানে একটা ক্রিয়েটিভ অ্যারো অফ টাইম ফর্ম হতেই পারে। মানে ওপেন সিস্টেমে এন্ট্রপি ইনক্রিজ করতেই হবে, তার এরকম কোনো দায় নেই। অ্যাজ আ হোল গোটা ইউনিভার্সিটি ইনক্রিজ করতে হবে। তো এই কনসেপ্টটাকে এলিয়া প্রিগোজাইন আরো ডেভেলপ করে শি হ্যাজ ফর্ম সামথিং যেটা ডিসিপেটিভ সিস্টেমের স্টাডি বলে, সেটার জন্য নোবেল প্রাইজ পেয়েছিল 77-এ। আমি এগুলোতে আসবো পরে, সিন শুভদীপ আস্কড দ্যাট কোয়েশ্চেন। সো আই জাস্ট একটু মানে বলে রাখলাম বিকজ কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং, যে মানে র্যান্ডমনেসের সঙ্গে কেওসের কোনো সম্পর্ক আছে কিনা। সো ইন ওয়ান সেন্টেন্স, অ্যাকচুয়ালি নেই, বিকজ chaos is not random, chaos is an order. আমি আগের দিনও বলছিলাম chaos এ যাওয়ার প্যাটার্ন সিমিলার এটসেট্রা, chaos is kind of an order, ঠিক আছে? So actually it is not a increase of entropy, it is actually kind of a decrease of entropy in certain systems. তো কি করে সেটা এক্সপ্লেন করবে না করবে সেগুলো আমি পরে আসবো। সো কানেকশনটা এটাই যে কানেকশন অ্যাকচুয়ালি নেই এখানে, বরং উল্টো কানেকশন থাকতে পারে। দেয়ার মাইট বি আ ক্রিয়েটিভ অ্যারো অফ টাইম হুইচ ইজ অপোজিট অফ এন্ট্রপি অ্যারো টাইম। তো সেগুলো আমরা পরে কমপ্লেক্স স্ট্রাকচার ডিসকাস করবো, যখন n = 3 এর বেশি ডিসকাস করবো, তখন আমরা আসবো সেটাতে। বাট দ্য কোয়েশ্চেন ওয়াজ নাইস, সেই জন্য আমি বললাম। যদি কোনো ডাউট থাকে, আই উইল ক্যাটার দোজ ডাউটস এট দ্য এন্ড অফ দ্য ক্লাস, ঠিক আছে? যেহেতু এটা আজকের ক্লাসের সঙ্গে খুব একটা কানেকশন নেই, আমি এক্ষুনি কোয়েশ্চেন্স নিতে চাইছি না। ইউ ক্যান রাইট ডাউন ইউর ডাউট, ইউ ক্যান আস্ক মি আফটার দ্য এন্ড অফ দ্য ক্লাস, ঠিক আছে? সো আই উইল গো অন উইথ টুডেস কোর্স। প্রথম কথা হচ্ছে যে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এত কঠিন। আমি বারবার বলছি কঠিন কঠিন, মানে সত্যি কি কঠিন সলভ করার জন্য, নাকি আমরা জাস্ট মানে একটা নতুন টেকনিক পেয়েছি বলে শিখছি? ব্যাপারটা তাহলে একটু বোঝা দরকার। নন লিনিয়ার মানে কেন কঠিন? প্রথম কথা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনস, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস লাইক শ্রোডিঙ্গার ইকুয়েশন, আরো প্রচুর হিট ইকুয়েশন। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা ভেরিয়েবল সেপারেশন করতে পারি, দিয়ে আলাদা করে সলভ করতে পারি। হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করে সেই দুটো ভেরিয়েবলকে মাল্টিপ্লাই করে হোক, যোগ করে হোক, মানে উই হ্যাভ আ প্রসেস টু ডু দ্যাট, উই ক্যান সেপারেট দ্য ভেরিয়েবলস। সেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ফর লিনিয়ার ইকুয়েশন। কিন্তু ফর নন লিনিয়ার কেসেস উই ক্যানট ডু দ্যাট। এটা সবার প্রথম কথা, যে তাদের সলিউশনগুলো আমরা যদি ভেরিয়েবলগুলো যদি সেপারেট করি, দিয়ে আমরা বলি যে এই আলটিমেট সলিউশনটা হচ্ছে এদের মাল্টিপ্লিকেশন বা এদের অ্যাডিশন, অ্যান্সার মেলে না। সো মানে নেচারে যেহেতু ম্যাক্সিমাম ইকুয়েশন নন লিনিয়ার, তাহলে আমাদেরকে আলাদা কোনো একটা ওয়ে বার করতেই হবে নন লিনিয়ার ইকুয়েশন স্টাডি করা। সেই জন্য এই কোর্সটা। এটা আমাকে আগের দিন একজন জিজ্ঞেস করেছিল বলে আমি এটা বললাম যে কেন নন লিনিয়ার ইকুয়েশন সলভ করা কঠিন। কঠিন এই কারণে বিকজ আমরা লিনিয়ার সুপার পজিশনের কনসেপ্টটা খাটে না যখন নন লিনিয়ার হয়ে যাচ্ছে।
আরো সহজভাবে বলতে গেলে when you hear two different music in your ears in two different ears, of course your কি বলবো, your understanding of the song or your happiness is not increasing linearly. So নেচারের এরকম প্রচুর এক্সাম্পলস অফ নন-লিনিয়ারিটি পাওয়া যায়। সো সেখানে ইটস নট আ সুপারপজিশন অফ দোজ লিনিয়ার সলিউশনস। সেই জন্য উই হ্যাভ টু স্টাডি ইট সেপারেটলি। এটা মানে জাস্ট দুটো আগের দিনের কোয়েশ্চেন দিল, এগুলো জাস্ট বললাম। সো আজকে কোর্সটা তাহলে স্টার্ট করি। আজকে ক্লাসটা ফার্স্ট আমি দেখাবো একটা নন-লিনিয়ার ইকুয়েশন, খুব সিম্পল একটা ইকুয়েশন, x ডট ইকুয়াল টু sin x। তাহলে আগের দিনের ডিসকাশন থেকে বোঝাই যাচ্ছে যে এখানে fx যেটা সেটা নন-লিনিয়ার, বিকজ sin x ইজ আ নন-লিনিয়ার ফাংশন অফ x। তাহলে এটাকে সলভ করাটা কি আদৌ কঠিন? তাহলে সেটা আমরা আগে দেখি যে এটা সলভ করাটা মানে আই মিন কতটা কঠিন। তো সবার প্রথমে আমি বলবো মানে ইট ইজ ভেরি বেসিক একটা অ্যাপ্রোচ যে ইন্টিগ্রেশন অ্যান্ড অল। সো লেট মি টেক দ্যাট সিম্পল অ্যাপ্রোচ। 2 মিনিট টাইম নেবো। ইনফ্যাক্ট ইউ ক্যান ট্রাই ইউর কপি, মেবি ইউ মে বি ফাস্টার দ্যান মি। খুব বেসিক ইন্টিগ্রেট করবো যে সরি পেন্সিল dx বাই sin x ইকুয়াল টু dt ইন্টিগ্রেট করবো। এবার আই এম গিভিং ইউ আ মিনিট, ইউ ক্যান সলভ ইট। আমি ডাইরেক্টলি অ্যান্সারটা লিখছি বিকজ ইটস ভেরি সিম্পল। কোসেক হবে, কোসেক থেকে হবে কোসেক x প্লাস x প্লাস cot x প্লাস c, রাইট? আই গেস ভুল করিনি। আমি যদি এটা মনে করি যে t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু সাম ইনিশিয়াল কন্ডিশন, তাহলে খুব সিম্পলিফাইড হয়ে এটা হবে ln অফ cosec x plus cot x আর cosec x 0 plus cot x 0, right? Sorry, আমার দেখে যাচ্ছে। I need to practice anyway. So এই যে সলিউশনটা আসছে t I guess এটা আসছে, অন্য কারো কোনো সলিউশন আসছে? I hope this is right. Okay, so I think this is right. এই সলিউশনটায় আমায় যদি কেউ কোয়েশ্চেন করে যে এই x ডট ইকুয়াল টু sin x এর এটা সলিউশন, সাপোজ আই কোয়েশ্চেন যে at t ইকুয়াল টু ইনফিনিটি সলিউশন, মানে আরো সিম্পল হবে। আমি শুরু করছি সাপোজ একটা π/4 x ইকুয়াল টু, হ্যাঁ ইয়া কৃতিকা দাদা cosec x কে ইন্টিগ্রেশন করলে তো log of cosec x minus of cot x হয়। মাইনাস হয়, তাহলে মাইনাস হবে। হ্যাঁ, and বাইরে মাইনাসটা না, মানে it is just log of cosec x minus of cot x within mod. ওকে দেন তাই। সো এটা জাস্ট উল্টে যাবে। একদম আমি শিওর করতে যে মাইনাস হয় না। আমি নেটে এখনই চেক করলাম। হ্যাঁ মানে log of মানে cosec x minus cot x মানে log of cosec x minus cot x, because cosec x is right because okay, I get it. So it's cosec x minus cot x. You always correct me, আমি এইসব ইন্টিগ্রেশন ভুলে গেছি। So minus, এখানে মাইনাস বসবে একটা আর এটা উল্টে যাবে। সো উপরটায় সরি সলিউশনটা হবে আর নিচে এটা ম্যাগনেট। আমি এটা মুছি, এটা পুরো মুছি। তাহলে বাউন্ডারি কন্ডিশনটা ইনিশিয়াল কন্ডিশনটা বসালে কি দাঁড়াচ্ছে আমাকে সেটা বলো তো। দাদা তুমি তো আগেরটাই ঠিক লিখেছিল, cosec x plus cot x তো হবে মাইনাস অফ লগ cosec x plus cot x। আগেরটাই তো ঠিক ছিল না? আমার ওটাই বেরোচ্ছে। আমি আরেকটা ভিউ চাই, আরেকটা অপিনিয়ন চাই। না মানে অ্যাকচুয়ালি মানে এটা ডেরিভেটিভ করলে cosec x এর তো হচ্ছে minus cosec x cot x, cot x হচ্ছে minus cosec square x, তো আই নিড আ মাইনাস, রাইট? মানে নইলে তো ক্লিয়ার হয়ে যাবে আর কি। ইয়া আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা এনিওয়ে হোয়াট এভার ইজ দ্য অ্যান্সার, ইউ ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড খুব বাজে একটা অ্যান্সার আসবে, ঠিক আছে, যার মধ্যে cosec x আছে। আমার এক্সাক্ট অ্যান্সারটাই অ্যাকচুয়ালি এই অঙ্কটা ইম্পর্টেন্ট না, সেই জন্য আমি এটা লিখছি না। এটা খুব জটিল একটা কিছু অ্যান্সার আসবে, সামথিং লাইক দিস। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে অ্যান্সারটা এলো, সামথিং ওপরে প্লাস আসুক মাইনাস আসুক, লগ অফ সাম মড অফ cosec x cot x থাকবে। আমার কোয়েশ্চেন হচ্ছে, আমায় যদি এখন কেউ জিজ্ঞেস করে যে x0 ইকুয়াল টু কোনো একটা ভ্যালু, সাপোজ x0 π/4 থেকে শুরু করলাম, তাহলে t ইকুয়াল টু ইনফিনিটিতে গিয়ে সলিউশনটা কেমন দাঁড়াবে? আদৌ এটা থেকে বলা পসিবল? মানে আমি এখানে কোথাও একটা π/4 বসাবো, তারপরে আমি এখানে, আমার কোয়েশ্চেনটা হচ্ছে t টেন্ডস টু ইনফিনিটিতে এটার অ্যান্সার কি, মানে x এর অ্যান্সার কি দাঁড়াবে?
সো দিস ইজ এক্সট্রিমলি টাফ বিকজ প্রথমত আমার ডান দিকে এক্সটা জুড়ে আছে, সেখান থেকে ছাড়িয়ে এক্স ইকুয়াল টু টি এর ফর্মে লিখতে হবে প্রথমে। তারপরে সেই এক্স ইকুয়াল টু টি এর ফর্মে টি কে ইনফিনিটি বসাতে হবে, এক্স জিরো কে পাই বাই ফোর বসাতে হবে, তারপরে দেখতে হবে সলিউশনটাকে। মানে প্রথমেই ছাড়ানোটাই ইম্পসিবল হয়ে যাবে। এবং এটা খুব সিম্পল একটা এক্সাম্পল, এরকম প্রচুর এক্সাম্পল দেওয়া যায় যেখানে মানে আমার এক্সপ্লিসিট ফর্মুলায় করতেই আমার অনেক সময় লেগে যাবে। আমি বলছি না যে করা যাবে না, দ্য পয়েন্ট ইজ এফিসিয়েন্সি বা মানে টাইম। আচ্ছা, আমি ইউএন ধরটা খুলে দেখলাম, ওইখানে লেখা আছে লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, সম্ভবত বেস টেন। থ্যাংক ইউ। অ্যান্সারটা আমার অ্যাকচুয়াল দরকার নেই, আমার এটা কনভে করার দরকার আছে যে যেটাই অ্যান্সার আসুক সেটা থেকে আমি সলিউশনটার বিহেভিয়ারটা বোঝাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। ইজ দ্যাট কনভেড? সেটা হচ্ছে আমার মেন বক্তব্যটা। সো তাই যদি হয় তাহলে আমায় যদি কেউ মানে বলে যে এইটার বিহেভিয়ারটা ইনফাইনাইট মানে আফটার লং টাইম কি হবে, যে কোনো ইনিশিয়াল কন্ডিশন থেকে শুরু করলে আফটার লং টাইম এটার বিহেভিয়ারটা কি হবে, আমি মানে আমার অন্তত 1 ঘন্টা লেগে যাবে এটা সলভ করতে। যে মানে ওকে এখান থেকে এটা হবে, এখান থেকে এটা হবে, মানে কম্পিউটারে করলে 5 মিনিট লাগবে যদি আমি ফেলে দিই, দিয়ে গ্রাফ এঁকে দিল কম্পিউটার। আদারওয়াইজ আমাকে যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে বলে পাই বাই 4 থেকে করো, এই পাই থেকে করে দেখো, সো ইট উইল টেক আ লং টাইম। বাট উই শুড হ্যাভ সাম ইজি ওয়ে টু ডু ইট। সো সেটা এবার আমি দেখাবো যে ইজি ওয়ে কি হতে পারে। ইউ হ্যাভ অলরেডি গেসড, আমি গ্রাফস আঁকবো। সাপোজ আমি x dot equal to okay, x dot equal to fx গ্রাফটা এখানে আঁকছি, যেখানে এখানে সেটা হচ্ছে sin x। সো আমার এই অ্যাক্সিস যদি আমি x ডট আঁকি যেমন আগের দিন আঁকছিলাম, এখানে যদি x আঁকি, সো অবভিয়াস যে আমি এখানে পাই বাই 2 সরি পাই 2 পাই এসব জায়গাতে কাট করবে, আর এরও সিমিলারলি মাইনাসে। So these are minus pi, minus 2 pi. These are positive pi, positive 2 pi. এটা হচ্ছে 0। এবার আগের দিন আমি একটা আইডিয়া দিয়েছিলাম যে আমার x ডট যেখানে যেখানে আমার x অ্যাক্সিসে কাট করে সেই জায়গাগুলোতে x ডট 0, মানে সেই জায়গাগুলোতে x যদি শুরু করি কোনো চেঞ্জ হবে না। মানে আমি যদি ইনিশিয়াল কন্ডিশন এইখানটাকে বলি তাহলে সেখান থেকে x আর না ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে। মানে আগের দিন যেই এক্স কে পুশ করার কনসেপ্টটা দিচ্ছিলাম, মানে কেউ একজন পুশ করে পরে পয়েন্টে নিয়ে যাবে, সেটা এই পয়েন্টের থেকে পুশ হবে না বিকজ দিস পয়েন্টস হ্যাভ এক্স ডট ইকুয়াল টু 0। মানে এখান থেকে শুরু করলে ইনিশিয়াল কন্ডিশন কোথাও হয়ে যাবে না, না ডান দিকে না বাঁ দিকে। সেম এখানেও, সেম এখানেও। তো আগের দিন এই কনসেপ্টটা আমি দিয়েছিলাম। মাঝের কোথাও থেকে যদি শুরু করি, যেমন এখান থেকে যদি শুরু করি, ফর এক্সাম্পল পাই বাই 4, এই পয়েন্টটা পাই বাই 4, এখান থেকে যদি শুরু করি এখানে এক্স ডটের একটা ভ্যালু আছে, তাহলে এখান থেকে কোনো পয়েন্ট শুরু করলে এক্স ডটের ভ্যালুটা হচ্ছে পজিটিভ, তার মানে ডান দিকে থাকতে হবে। লাইক আই ওয়াজ সেইং লাস্ট ডে, মানে এখানে যদি আমি একটা ভেক্টর আঁকি একটা ভেক্টর হবে, তারপরে আবার ধাক্কাটার ওপরেই এক্স ডট আছে, তার মানে এখনো ধাক্কাটা ডান দিকেই থাকছে। এই অবধি ধাক্কাটা ডান দিকে আছে কারণ এই অবধি এক্স ডটটা পজিটিভ। এই পয়েন্টটা এসে এক্স ডটটা 0 হয়ে গেল, সিস্টেমটা থেমে যাবে, সিস্টেমটা আর এগোবে না বিকজ ওইখানে এসে ওর এক্স ডট আর চেঞ্জ করার দরকার নেই। মানে এক্স ডট 0 হয়ে গেছে, মানে এক্স আর চেঞ্জ করার দরকার নেই। সিমিলারলি আমি যদি এইখান থেকে শুরু করি তাহলে ফর এক্সাম্পল মানে এই ধর 3 পাই বাই 2, ঠিক আছে, এইখান থেকে শুরু করলে কি হচ্ছে আমার এক্স ডটটা নিচে নেগেটিভে, মানে আমার এক্সটা লেফটে চেঞ্জ করতে চাইবে, এক্সটা কমতে চাইবে, তার মানে এইদিকে ধাক্কা খাবে, খেতে খেতে যে এখানে এসে পৌঁছবে এখানটায় আবার এক্স ডট 0, তার মানে এখানে থেমে যাবে। উইচ মেক্স ইট ভেরি ইন্টারেস্টিং যে আমি দেখতে পাচ্ছি যে 0 থেকে পাই এর মধ্যে কোনো ইনিশিয়াল কন্ডিশন শুরু হলে তাকে ধাক্কা মেরে পাইতে নিয়ে আসবে, দিয়ে থেমে যাবে। আবার পাই থেকে 2 পাই এর মধ্যে যদি কোনো ইনিশিয়াল কন্ডিশন থাকে কোনো একটা জায়গা থেকে যদি শুরু করি তাহলে তাকেও ধাক্কা মেরে পাইতে এনে থামিয়ে দেবে। মানে কাইন্ড অফ পাই ইজ আ স্টেবল ফিক্স পয়েন্ট। এরা সবাই ফিক্স পয়েন্ট, 0 কেও ফিক্স পয়েন্ট বলেছি, মানে এক্স ডট 0 হলে সেটাকে আমরা ফিক্স পয়েন্ট বলি। কেন বলি? কারণ সেইখানে যদি আমি ইনিশিয়াল কন্ডিশনটা শুরু করি তাহলে কোনো গ্রো হবে না, মানে সেই পয়েন্টগুলো থেকে যদি এক্স কে শুরু করি তাহলে এক্স এর কোনো মুভমেন্ট হবে না, সেই জন্য সেই পয়েন্টগুলোকে ফিক্স পয়েন্ট বলি। কিন্তু দেখতে পাচ্ছি যে ফিক্স পয়েন্টেরও কিছু প্রপার্টি হতে পারে। ফর এক্সাম্পল এই ফিক্স পয়েন্টটা একটা স্টেবল ফিক্স পয়েন্ট, সো এটাকে আমি এস দিলাম। হাউএভার লেট আস লুক এট দিস পার্ট 2 পাই। 2 পাইটাও একটা ফিক্স পয়েন্ট কারণ এক্স ডট 0, কিন্তু যদি 2 পাই একটু ডান দিক থেকে শুরু করি, 2 পাই ডান দিকে এক্স ডটটা পজিটিভ, তার মানে 2 পাই এর পর থেকে কাউকে শুরু করলে সে ধাক্কা মেরে পরের ফিক্স পয়েন্টে নিয়ে চলে যাবে, which is 3 পাই। তাহলে এই ফিক্স পয়েন্টটা
আনস্টেবল ফিক্স পয়েন্ট মানে ইন দ্য সেন্স যে এই ফিক্স পয়েন্ট থেকে যদি একটুখানি বাঁ দিকে ধাক্কা মারি ও আর এই ফিক্স পয়েন্টে ফিরে না এসে অন্য ফিক্স পয়েন্টে চলে যাবে, বা একটু ডান দিকে ধাক্কা মারি তাহলে ওর এখানে ফিরে আসে, মানে পার্ট আরবিট্রেশনের কথা বলছি। মানে আমার ইনিশিয়াল মানে মনে করো এরকম একটা সারফেস আছে, সেখান থেকে বলটাকে একটু ধাক্কা মারলে বলটা বাঁ দিকে বা ডান দিকে চলে যাবে, সো দ্যাটস অ্যান আনস্টেবল ফিক্স পয়েন্ট। বাট এরকম যদি একটা সারফেস থাকে সেখানে বলকে একটু বাঁ দিকে বা ডান দিকে পার্টিশন দিলে, হালকা পার্টিশন দিলে ওটা আবার ওখানে ফিরে আসবে। অসিলেশনের কথা ভাবিস না, এখানে অসিলেশন হচ্ছে না, আমি জাস্ট গিভিং এন এক্সাম্পল, ঠিক আছে? অসিলেশন এখানে হচ্ছে না। কেন অসিলেশন হচ্ছে না? কারণ অসিলেশন যদি এখানে, আচ্ছা আমি পরে আসছি, অসিলেশন হচ্ছে না, ঠিক আছে, পরে আসছি এটা অসিলেশন কেন হচ্ছে না। দাদা পাইটা কেন স্টেবল বললে আর একবার বলো? পাইকে স্টেবল এই কারণে বললাম কারণ পাইয়ের বাঁ দিক থেকে যদি কোনো ইনিশিয়াল কন্ডিশন শুরু হয় তাকে ধাক্কা মেরে পাইয়ের কাছে নিয়ে আসবে। কেন? কারণ এক্স ডট ইজ পজিটিভ ইন দিস রিজিয়ন। হ্যাঁ এক্স ডট পজিটিভ মানে এক্স কে ইনক্রিজ করতে হবে, মানে এক্স কে ইনক্রিজ করাবে। এক্স ডট ইজ পজিটিভ মানে এক্স এর ভ্যালুটা প্রত্যেকটা স্টেপে বাড়ছে। মানে ধর পাই বাই 4 থেকে শুরু করলে পর মুহূর্তেই তার এক্স এর ভ্যালুটাকে পাই বাই 4 এর থেকে বেশি হতে হবে, বিকজ এক্স ডট ইজ পজিটিভ ইন দিস রিজিয়ন। তার মানে এক্সটা জাম্প করে করে ডান দিকে যাচ্ছে, কিন্তু কত দূর যাবে? এই পাইতে এসে দেখবে যে পাইটা একটা ফিক্স পয়েন্ট, তাহলে ওখানে থেমে যাবে, কারণ সেখানে এক্স ডট এর ভ্যালুটা 0। সিমিলারলি এইখানে যদি শুরু করে তাহলে 2 পাই এর থেকে কমতে হবে, বিকজ এখানে এক্স ডটটা নেগেটিভ। যেখান থেকে শুরু করুক সেখান থেকে ওটাকে কমতে হবে, এক্স এর ভ্যালুটাকে কমতে কমতে কত দূর যাবে দেখবে পাইতে এসে একটা ফিক্স পয়েন্ট আছে, এক্স ডট ইকুয়াল টু 0 আছে, তাহলে ওখানে এসে থেমে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই পাইটা দুদিক থেকেই অ্যাপ্রোচড হবে, কারণ পাইটা একটা স্টেবল ফিক্স পয়েন্ট তৈরি হচ্ছে। বুঝেছি। সিমিলারলি আমার 2 পাইটা একটা আনস্টেবল ফিক্স পয়েন্ট তৈরি হচ্ছে। এবার এই জিনিসটাকে আমি এদিকেও এক্সটেন্ড করতে পারি, এদিকেও আমার এক্স ডটটা নিচে আছে, তার মানে হোয়াট ইউ হ্যাভ টু রিমেম্বার ইজ যদি আমার এক্স ডট গ্রেটার দেন 0 হয় তাহলে আমার ডান দিকে পুশ হচ্ছে, এক্স ডট লেসার দেন 0 হলে বাঁ দিকে পুশ হচ্ছে, এক্স ডট ইকুয়াল টু 0 হলে ফিক্স পয়েন্ট। ঠিক আছে, তাহলে এইখানে আমার এক্স ডট লেসার দেন 0 আছে, বাঁ দিকে পুশ করছে, রাইট? এইখানে আমার এই যে দুটো দিকে আরো দু রকম হয়ে গেল, তার মানে এইটাও একটা আনস্টেবল ফিক্স পয়েন্ট হয়ে গেল। মানে এখানেও যদি কোনো ইনিশিয়াল কন্ডিশন থাকে সে থেকে যাবে, কিন্তু একটু ডান দিকে বা একটু বাঁ দিকে ধাক্কা মারলে সে পরের ফিক্স পয়েন্টে চলে যাবে, যেটা স্টেবল। আমি আলাদা করে বোঝাচ্ছি না, ইউ ক্যান ক্লিয়ারলি সি যে এটা উপরে, তাহলে এটা ডান দিকে হবে, এটা নিচে, এটা বাঁ দিকে হবে, তাহলে এটা একটা স্টেবল ফিক্স পয়েন্ট। তাহলে দেখ আমি কিন্তু সলভ করলাম না, আগের কোয়েশ্চেনটাই এটাই প্লট করলাম, আমি কিন্তু কোয়েশ্চেনটা সলভ করিনি, বাট আমি একটা বিহেভিয়ার পেয়ে গেলাম, আমি নেচারটা পেয়ে গেলাম, যে আমি ইনফ্যাক্ট জেনেও গেলাম মানে সিস্টেমটার কোথায় কোথায় স্টেবিলিটি থাকবে। আগেরটা থেকে কিচ্ছু বুঝতে পারছিলাম না, আগের সলিউশনটা থেকে, অ্যানালিটিক্যাল সলিউশন থেকে, বাট আমি এখন ক্লিয়ারলি বুঝতে পারছি দেয়ার উইল বি ইনফাইনাইট নাম্বার অফ ফিক্স পয়েন্টস, যার মধ্যে ইনফাইনাইট স্টেবল ফিক্স পয়েন্ট থাকবে, ইনফাইনাইট আনস্টেবল ফিক্স পয়েন্ট থাকবে, অল্টারনেটিভ করে করে। এই যে নেচারটা বুঝে গেলাম, এটাই একটা বিশাল ব্যাপার, এরপর আমার সিস্টেমটা অ্যানালাইজ করা অনেক সহজ হয়ে যাবে হয়তো। তো ডু ইউ গেট দ্য আইডিয়া যে আমার এই মেথড গুলো, মানে এই যে মেথডটা মানে জিওমেট্রিক্যাল মেথডটা, সেটা আমার ওই অ্যানালিটিক্যাল মেথডের থেকে অনেক বেশি ইনফরমেটিভ। ঠিক আছে, তাহলে আমি যদি কেউ যদি এবার জিজ্ঞেস করে যে ওকে ইউ নো দিস মাচ অ্যাবাউট দ্য সিস্টেম, ক্যান ইউ অ্যাটলিস্ট প্লট যে সিস্টেমটা কিভাবে ইভলভ করবে, মানে এটা তো জাস্ট একটা স্ট্রাকচার, এটা তো জাস্ট একটা গ্রাফিক্যাল অ্যানালিসিস, মানে নিজের মাথায় ভাবলাম, বাট আলটিমেটলি তো কেউ জিজ্ঞেস করতেই পারে যে তাহলে এক্স টাইমের সঙ্গে কিরকম ভ্যারি করবে, সেটা আঁকতে পারবি? মানে সেটা এইখান থেকে তো আমি সলভ করে ওই কোসেক এক্স কট এক্সটা তো সলভ করে বসাতে পারলাম না, বাট স্টিল আমার সাপোজ দরকার যে এক্সটা আলটিমেটলি কিরকম ভাবে টাইমের সঙ্গে ইভলভ করবে, সেটা কি ড্র করা পসিবল? হ্যাঁ সেটাও পসিবল, সেটা আমি আসছি। তাহলে আপাতত এটা মুছি। প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি যে এক্স পাই বাই 4 থেকে শুরু করলে এক্স পাইতে গিয়ে থামবে। সিমিলারলি এক্স পাই বাই 2 তে শুরু করলে পাইতে গিয়ে থামবে, 3 পাই বাই 2 তে শুরু করলে পাইতে গিয়ে থামবে, কিন্তু 2 পাই এর ডান দিক থেকে শুরু করলে 3 পাইতে গিয়ে থামবে, মানে আর পাইতে আসবে না। তাহলে আমি একটা আইডিয়া পেয়ে গেছি যে এক্স কিরকম ভাবে ইভলভ করছে, সেই আইডিয়াটাকে এবার প্লট করে ফেলি। অবজার্ভ দ্য গ্রাফ ভেরি কেয়ারফুলি। আমি এই অ্যাক্সিস বরাবর টাইম আছি, আর এখানে এই অ্যাক্সিস বরাবর এক্স আনবো, যেটা আমি আলটিমেটলি চাই, মানে এক্স টি এর সঙ্গে কিরকম ভাবে ইভলভ করবে। তাহলে এক্স এর ভ্যালুজে কি কি থাকতে পারে, মানে কোথায় কোথায় ফিক্স পয়েন্ট আছে? 0 একটা ফিক্স পয়েন্ট, পাই একটা ফিক্স পয়েন্ট, 2 পাই একটা ফিক্স পয়েন্ট। তো ওই ফিক্স পয়েন্টগুলো থেকে যদি আমি শুরু করি টাইমের সঙ্গে ওটা স্টেডি থেকে যাবে। গট দি আইডিয়া? একদম নিচেও তাই,
মাইনাস পাই থেকে শুরু করলে টাইমের সঙ্গে কোনো চেঞ্জ হবে না, সেম অ্যাবাউট 2 পাই। আমি আঁকলাম না, বাট ইউ ক্যান ড্র, অবভিয়াসলি ইউ শুড ড্র। কিন্তু যদি আমি পাই বাই 4 থেকে শুরু করি, সামওয়্যার হিয়ার পাই বাই 4 যেটা কোয়েশ্চেন ছিল, তাহলে লুক এট দিস, লুক এট দ্য গ্রাফ अगेन। পাই বাই 4 এ কিন্তু প্রথমে x ডটটা, মানে পাই বাই 4 থেকে শুরু করলে x ডটটা কিন্তু প্রথমে x ডটটাও বাড়ছে, মানে একটা x ডাবল ডটের মতো ব্যাপার আছে, x ডটটাও বাড়ছে। তারপরে কিন্তু একটা সময় পরে x ডটটা ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে x ডটটা কমছে, কমে কমে 0 হচ্ছে। x ডট বাড়ছে মানে x ইনক্রিজ হওয়ার রেটটাও ইনক্রিজ করছে, ইটস লাইক অ্যান অ্যাক্সিলারেশন। ওকে, মানে x ডাবল ডট এক্সিস্ট করছে এখানে একটা, মানে একটা গাড়ির ভেলোসিটি বাড়ছে মানে, ভেলোসিটি বাড়ছে মানে একটা অ্যাক্সিলারেশন এক্সিস্ট করছে। ভেলোসিটি বাড়া মানে হচ্ছে পজিশনটা বাড়ার রেটটাও আরো ফাস্টলি বাড়ছে। ইটস লাইক অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে প্রত্যেকটা সেকেন্ডে সে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে হচ্ছে যে ভেলোসিটিটা 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, মানে পরের সেকেন্ডে ভেলোসিটিটা 19.6 এরকম কিছু একটা হচ্ছে, যার মানে পজিশনটা আরো লার্জার কভার করছে, আরো লার্জার গ্যাপে কভার করছে। সো ব্যাপারটা এরকমই যে আমার যতক্ষণ এক্স ডটটাও বাড়ছে ততক্ষণ সলিউশনটা কনকেভলি ওপর দিকে উঠছে, মানে একটা এক্সপোনেনশিয়ালের মতো ব্যাপার হচ্ছে। দিয়ে একটা সময় আসবে এইখানটায় যখন ওটা ম্যাক্সিমাম হবে এক্স ডট বাড়াটা, তারপরে এক্স ডটও কমবে। এক্স ডট কমে মানে হচ্ছে ভেলোসিটিটা বাড়ার রেটটা কমবে, তার মানে আস্তে আস্তে এক্স এর বাড়ার রেটটা কমবে, দিয়ে করতে করতে স্যাচুরেট হয়ে যাবে। কিন্তু এই গ্রাফটা কিন্তু টাচ করবে না। তাহলে ব্যাপারটা আমি যদি পরিষ্কার করে আঁকি, ব্যাপারটা একটা এরকম ব্যাপার হচ্ছে, প্রথমে কনকেভলি আপ, তারপরে আস্তে আস্তে স্যাচুরেট করে যাচ্ছে। ঠিক আছে, মানে স্যাচুরেশনটা ওইটাকে টেন্ড করবে, টাচ করবে না। সো এই হচ্ছে ব্যাপারটা। আরো একটা পয়েন্ট থেকে যদি শুরু করি, সাপোজ পাই বাই 2 থেকে যদি শুরু করি, পাই বাই 2 থেকে আমি এখানে আলাদা করে আনছি পরিষ্কার করে সুবিধা হবে। পাই বাই 2 এর থেকে এক্স ডট সবসময় কমছেই, তার মানে ভেলোসিটি কমছেই, মানে হচ্ছে আলটিমেটলি পজিশন বাড়ছে, বাট বাড়ার রেটটা আস্তে 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 কমছে। মানে এই কনকেভ আপের ব্যাপারটা আর হবে না, ইট উইল বি জাস্ট একটা স্যাচুরেশন। সো দুটো গ্রাফের ডিফারেন্সটা কি? আমি তাহলে এইটা মুছি। ওকে, যাতে ক্লিয়ারলি আমি দুটো গ্রাফের ডিফারেন্সটা এখানে দেখাতে পারি। দাদা ওই যে বললে না, ওই যে পাই বাই 4 থেকে যে কার্ভটা স্টার্ট হলো সেটাই পাই এর কার্ভটাকে টাচ করবে না, মানে এটা কি ইনিশিয়াল কন্ডিশনটা ডিফারেন্ট হওয়ার জন্য? আচ্ছা, ট্র্যাজেক্টরি টাচ করবে নাটা কেন সেটা আমি বলছি। লেট মি জাস্ট ড্র দ্য পাই কার্ভ, ঠিক আছে, বড় করে। পাই বাই 4 থেকে যদি শুরু করে, কনকেভ আপ হয়ে 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 একটা সময় স্যাচুরেট করতে থাকবে, সারা জীবন ধরে চলবে, টাচ করবে না। কেন করবে না বলছি। পাই বাই 2 থেকে শুরু করলে বা তারপরে কোথাও থেকে শুরু করলে এই কনকেভ আপের ব্যাপারটাই আর আসবে না, জাস্ট একটা ডিকে হবে। কিন্তু এই টাচটা করে ফেলছি ভুল করে, আমার অভ্যেস নেই, কখনোই টাচ হবে না। কেন টাচ হবে না? লেটস গো ব্যাক টু দ্য ডায়াগ্রাম। কেন টাচ হবে না? সি, এই সাইন এক্সটা যখন নামছে এক্স ডটটা কমছে 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 কমছে, এটা কন্টিনিউয়াস ফাংশন। তার মানে এই যে ভেক্টরটা ওকে পুশ করবে, এক্স ডট যে ভেক্টরটাকে পুশ করবে এক্স পয়েন্টটাকে, সেই ভেক্টরটা কমছে কমছে, মানে এরম 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 একটা লিমিট আসছে, খুব কমছে খুব, উইচ মিনস যত কাছে আসবে ওকে পুশ করাটা। অর্ণব ইজ ওয়েটিং আউটসাইড, নো কোনো অ্যাডমিট করার না আসেনি, আস্ক হিম টু এন্টার। এনিওয়ে, সো ওকে পুশ করার ভেক্টরটাও কমছে 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 কমছে, বিকজ এক্স ডট আস্তে আস্তে 0 কাছে আসছে। তার মানে যত কাছে আসবে তত ওকে পুশ করার ভেক্টরটাও কমছে, কোনদিনই টাচ করবে না ইন থিওরি। ঠিক আছে, প্র্যাকটিক্যালি লিমিটগুলো বার করা যায়, ইন থিওরি কোনোদিনই টাচ করবে না। ডু গেট দ্য পয়েন্ট? তাহলে এই যেখান থেকে আমি শুরু করি, ইন থিওরি ওটা সারা জীবনই টেন্ড করে যাবে, টাচ করবে না। সিমিলারলি যদি 2 পাই এর এদিক থেকে কোনো গ্রাফ স্টার্ট হয়, তাহলেও সেম ঘটনা ঘটবে, এরকম একটা পাইতে ডিকে করবে, অথবা এরকম একটা হবে। এই হচ্ছে নেচারটা। মানে আমি কিন্তু সলভ করলাম না, কিচ্ছু করলাম না, বাট আমি যে কোনো একটা এক্স থেকে শুরু করলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু পরিষ্কার এঁকে দিতে পারছি। এবং ইফ ইউ অ্যাকচুয়ালি প্লট দ্যাট গ্রাফ, ওই যে অ্যান্সারটা এলেন কোসেক এক্স কট এক্স এরকমই আসবে। ঠিক আছে, সো ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্য পাওয়ার অফ দিস মেথড। নাও ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেনস, বিকজ এইটা হচ্ছে বেসিক আইডিয়াটা, এইভাবেই এগোবো। You can ask me to explain anything once again. যদি বুঝেন না বুঝে থাকো। Okay, there was some message. Let me see the message. স্যার আমি বুঝতে গ্রাফটা পারিনি যে আরেকবার টাচ explain কেন করুন। করলো না, ওটা বুঝতে পারলাম না।
দুজন একসঙ্গে কথা বললে হবে না, আমি বুঝলাম না আরেকবার। ওই গ্রাফটা আরেকবার এক্সপ্লেন করলে ভালো হবে, কোন গ্রাফটা বল? অনেকগুলো গ্রাফে গেছে। যেটা লেফটে আছে। আচ্ছা, মানে এক্স এরই গ্রাফটা, আলটিমেট গ্রাফটা। ওকে, এনি মোর কোশ্চেন্স? হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম, আপনি যে বললেন না যে π/4 এর গ্রাফটা কেন টাচ করবে না, কনকেভ আপ কেন কেন টাচ হবে করবে না এটা কোয়েশ্চেন? হ্যাঁ, হ্যাঁ স্যার, ওইটা বুঝতে পারিনি দাদা। ওকে, কেন টাচ করবে না কোয়েশ্চেন। ওকে, এই গ্রাফটা প্রথম যে গ্রাফটা এঁকেছিলাম সেটা নিচে আমি ছোট করে আবার এঁকেছি, আমি আরেকবার এঁকে দিচ্ছি পুরোটা। এরকম একটা গ্রাফ এঁকেছিলাম যেখানে এইটা আনস্টেবল, এইটা স্টেবল, এইটা আনস্টেবল, রাইট? এবার ডান দিক থেকে যদি কোনো পয়েন্ট স্টার্ট করে, মানে 0 থেকে π/2 এর মধ্যে, সরি 0 থেকে পাই এর মধ্যে যদি কোনো পয়েন্ট স্টার্ট করে, তাহলে তাকে পুশ করবে, বিকজ এক্স ডট ইজ পজিটিভ, এখানে পুশ করে ডান দিকে নিয়ে আসবে। কিন্তু এই এক্সটাও তো কমছে, এক্স ডটটাও তো কমছে, তার মানে পুশ করার ফোর্সটা কমছে। এক্স ডট কমছে মানে কি, এক্স ডট সাপোজ এখন সাপোজ 5 ইউনিট আছে, তাহলে এই পয়েন্টে যে এক্সটা আছে ওটাকে 5 ইউনিট দিয়ে পুশ করছে। কোনো একটা সময় এক্স ডটটা যদি 3 ইউনিট হয়ে যায়, তাহলে সেই পয়েন্টের এক্সটাকে আরো একটু কম ভাবে পুশ করছে। তো এই যে এক্স ডটটা কমছে, নিচের দিকে কমছে, তার মানে এক্স এর পয়েন্টটাকে পুশ করাটা কমছে, আরো কম, মানে আরো কম পুশ করছে, আরো কম পুশ করছে, আরো কম পুশ করছে, আরো কম পুশ করছে, এরকম করতে করতে কিন্তু পাইয়ের কাছে আসছে। কিন্তু যত পাইয়ের কাছে আসছে এক্স ডটটাও তো কমছে আস্তে আস্তে, এক্স ডট তো 0-র দিকে যাচ্ছে, তাই না? কমতে কমতে, তার মানে এই পুশ করার ভেক্টরটাও কমছে কমছে, যত কাছে আসছে তত কমে যাচ্ছে, হুইচ মিন্স কোনোদিনই এসে পৌঁছবে না। এইটা হচ্ছে আইডিয়াটা, টেন্ড করবে পাইকে কিন্তু এসে পৌঁছবে না, বিকজ যত কাছে আসছে তত এক্স ডটটাও 0-র কাছে আসছে। সো এটা হচ্ছে বেসিক আইডিয়াটা। তো সেই জন্য এই গ্রাফগুলো, এক্স যদি কোনো একটা ইনিশিয়াল কন্ডিশন থেকে শুরু করে, উই ক্যান ড্র দ্য নেচার, কিন্তু আলটিমেটলি স্টেবল পয়েন্টটাকে টেন্ড করবে, কখনো মানে অ্যাসিম্পটোমেটিক্যালি টেন্ড করবে, কিন্তু কখনো টাচ করবে না। এটা তো থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি উই ক্যান ফাইন্ড এ টাইম লিমিট যার মধ্যে টাচ করে যাবে অ্যান্ড অল। সো ওইগুলো আমি পরে আসবো, মানে প্র্যাকটিক্যালি কি করে বার করবো। তো এটা হচ্ছে আইডিয়াটা, যে আমি কিন্তু অ্যাকচুয়ালি সলভ করলাম না, মানে ওই যে এক্স ইকুয়াল টু লন অফ ওই বাজে জিনিসটা যেটা অনেক তর্ক বিতর্ক চলছে, ওটা সরি ওটা টি ইকুয়ালস ছিল, সরি ভেতরে এক্স ছিল। সো ওটাকে নিয়ে গুছিয়ে সলভ করে গ্রাফটা আঁকলে অ্যাকচুয়ালি এরকম টাইপসের গ্রাফই সব আসতো, কিন্তু আমি সলভ করলাম না। আমি জাস্ট এক্স ডট ভার্সেস এক্স কে প্লট করলাম, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে ফিক্স পয়েন্টগুলো খুঁজে বার করলাম। থার্ড স্টেপ হচ্ছে স্টেবল ফিক্স পয়েন্ট কোনগুলো, আনস্টেবল ফিক্স পয়েন্ট কোনগুলো, সেগুলো বুঝলাম। কি করে বুঝলাম? এক্স ডট ওপরে থাকলে সেই দিকে ডান দিকে আরো থাকবে, এক্স ডট নিচে থাকলে বাঁ দিকে আরো থাকবে। এরকম করে করে বুঝলাম যে কিছু স্টেবল ফিক্স পয়েন্ট আছে, কিছু আনস্টেবল ফিক্স পয়েন্ট আছে। তারপরে আমি সিম্পলি এক্স ভার্সেস টি এর গ্রাফে দেখলাম যে স্টেবল ফিক্স পয়েন্টের দিকে কিরকম ভাবে টানা যায়, সেটা একদম গ্রাফটা দেখে দেখে আঁকতে হবে। তো এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। প্রসেসটা যেন মাথায় থাকে, প্রথম কাজ হচ্ছে এক্স ডট ভার্সেস এক্স প্লট করা, তারপরে ফিক্স পয়েন্টগুলো খুঁজে বার করা, তারপরে স্টেবল আনস্টেবল ফিক্স পয়েন্ট আলাদা করে ডিনোট করা, তারপরে লাস্টে যদি আমার লাগে এক্স ভার্সেস টি, তখন এক্স ভার্সেস টি প্লট করবো। আদারওয়াইজ না প্লট করলেও চলে, বিকজ আমি যা জানার জেনে গেছি, স্টেবিলিটি জেনে গেছি, মানে ওইটা ইম্পর্টেন্ট আর কি, সিস্টেমটা বিহেভিয়ারটা জেনে গেছি। তো দিস ইজ দ্য বেসিক আইডিয়া যে কি করে আমরা জিওমেট্রিক্যালি সলভ করি। এনি কোয়েশ্চেন ফ্রম দিস? আই গেস আর কয়েকটা এক্সাম্পল করলে ক্লিয়ার হবে। সো এক্ষুনি, আচ্ছা আমি পুরোটাই বলছি, এক্ষুনি মাথা ঘামানোর দরকার নেই যে বুঝতে পারলাম না। লেট মি গো টু সাম মোর এক্সাম্পল, ইট উইল বি ভেরি ক্লিয়ার। প্রথম একটু অসুবিধা হয়, বাট ডিড আই কনভে দ্য আইডিয়া যে মানে এই জিওমেট্রিক্যাল প্রসেসটা ইজ মাচ মোর বেটার দ্যান ওই তর্ক করা যে কোন ইন্টিগ্রালটা আদৌ ঠিক বা না ঠিক বা এটসেট্রা। সো দিস ইজ মাচ মোর পাওয়ারফুল। ওকে, সো লেট মি গো টু ওয়ান মোর এক্সাম্পল। লেট মি গো টু একটা ভেরি সিম্পল এক্সাম্পল, বাট আই এম গিভিং ইউ টু ডু দিস বিকজ অনেক গ্রাফ এঁকেছো আগের দিন। লেট এক্স ডট বি ইকুয়াল টু, মুখেই বলছি, আচ্ছা আমি লিখে নিচ্ছি, এক্স ডট ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1, লিখে নাও। x dot equal to x square minus 1, and plot this in a minute and show me. It's very simple because আগের দিন যা দিয়েছিলাম তার থেকে এটা কিছুই না, বাচ্চাদের মতো। Just open your video and show me. Somebody. এমনি মানে ডিটেলস কিছু চাই না, এমনি জাস্ট কোথায় কাট করছে, কি হচ্ছে, কিরম দেখতে। আপওয়ার্ড প্যারাবোলা -1 এ কাট করছে। ওকে, আপার প্যারাবোলা -1 এ কাট করছে, বিকজ আমি যদি x equal to 0 বসাই -1 আসছে, এন্ড নেচারটা প্যারাবোলা বোঝাই যাচ্ছে। সো আই গেস এভরিবডি অ্যাগ্রিজ উইথ দিস, -1 এ কাট করছে। তাহলে x ডট ভার্সেস x, সামথিং লাইক দিস। এইবার ইউ সে, মানে somebody
জিরোতে কাট করছে, 1 এ কাট করছে, আর এখানে -1 এ এক্স এ, ঠিক আছে। আমি y এর -1টাকে মুছে দিই, দরকার নেই কোনো। ওকে, সো দ্য কোয়েশ্চেন ইজ যে কোথায় কোথায় ফিক্স পয়েন্ট আছে সেটার উত্তর পেয়ে গেলাম। তাহলে ফিক্স পয়েন্ট বার করার উপায় হচ্ছে আমার fx টা যেখানে 0 হয়, মানে বেসিক্যালি x ডট যেখানে 0 হয় সেগুলোকে ফিক্স পয়েন্ট বলি। সেই পয়েন্টগুলোকে আমি সাপোজ x স্টার নাম দিলাম। তার মানে fx স্টার যেখানে 0 হয় সেগুলো হচ্ছে আমার ফিক্স পয়েন্ট। সেটা করলেই পাওয়া যাচ্ছে যে এখানে x স্টার ইকুয়াল টু +-1। এইটা হচ্ছে প্রসেসটা ফিক্স পয়েন্ট বার করা, ঠিক আছে। এটাই আমরা পরে ইউজ করবো, মানে ভেরি বেসিক আইডিয়া, আমি জাস্ট লিখে দিলাম ফর্মুলার মতো করে, যে x ডট যেখানে 0 সেগুলোকে ফিক্স পয়েন্ট বলি। সেই পয়েন্টগুলোকে x স্টার যদি নাম দিই তাহলে fx স্টার যেখানে 0 সেগুলো ফিক্স পয়েন্ট। এই অঙ্কটার ক্ষেত্রে x স্টার আসছে +-1। কোয়েশ্চেনটা হচ্ছে কোনটা স্টেবল কোনটা আনস্টেবল, দিস ইজ আপ টু ইউ টু ডিসাইড। হেল্প মি ড্র দিস। লেট মি স্টার্ট ফ্রম ইনফিনিটি। ওকে, এইদিকে তো আর কোনো গ্রাফের কোনো ব্যাপার নেই, এদিকে এটা উপর দিকে যাচ্ছেই তো যাচ্ছেই। তার মানে আমি ইনফিনিটি থেকেই যদি আসি, কোনো একটা জায়গা থেকে যদি আসি, তাহলে আমার অ্যারোটা ডান দিকে হবে না বাঁ দিকে? ফার্স্ট কোয়েশ্চেন, সামবডি জাস্ট আনমিউট এন্ড সে ইনফিনিটি থেকে -1 এর মধ্যে অ্যারোটা ডান দিকে না বাঁ দিকে? Left side, লেফট সাইড। Why do you say that? because the slope is negative. স্লোপের তো কোনো কথা বলিনি কৃতিকা। আই সেড যদি এক্স ডট, মানে সরি, এই এক্স ডট, এই এক্স ডট এইটা যদি পজিটিভ হয় তাহলে আমার ডান দিকে হবে, আর এক্স ডট যদি নেগেটিভ হয় তাহলে বাঁ দিকে হবে। এইটা আমি বলছিলাম। এক্স ডট যদি গ্রেটার দ্যান 0 তাহলে ডান দিকে, এক্স ডট লেস দ্যান 0 তাহলে বাঁ দিকে। কারণ এক্স ডট গ্রেটার দ্যান 0 মানে এক্স কে বাড়তে হবে। তো এখানে তো এক্স ডট গ্রেটার দ্যান 0 আছে, এই পুরো এরিয়াটা এক্স ডট তো পজিটিভ, তাই না? ইনফিনিটি থেকে আমি যত -1 এর দিকে আসছি পুরোটা জুড়েই তো এক্স পজিটিভ। আচ্ছা, ইজ দিস আনক্লিয়ার টু এনিবডি এলস? আই মিন, ইজ ইট ক্লিয়ার যে এক্স ডট এই ইনফিনিটি থেকে -ইনফিনিটি থেকে -1 এর মধ্যে এক্স ডট ইজ পজিটিভ? এটা নিয়ে কোনো ডাউট আছে? মানে দেন আই হ্যাভ টু ক্লিয়ার দিস। জাস্ট লুক এট দ্য এক্স ডট অ্যাক্সিস, ইট ইজ ইন দ্য পজিটিভ অ্যাক্সিস। এই প্যারাবোলাটা ওইখান থেকে এই অবধি পুরোটাই পজিটিভ অ্যাক্সিসে আছে, তার মানে এক্স ডট ইজ পজিটিভ। তার মানে অ্যারো ডান দিকে হবে, কারণ এক্স কে বাড়তে হবে। ইয়া শুধু ওকে, ইউ সেড ইটস ক্লিয়ার। ওকে, so the arrow will be on the right hand side. Okay, 1 থেকে ইনফিনিটির মধ্যে আবার পজিটিভ x ডট, তার মানে এখানেও will be on the right hand side। -1 থেকে 1 এর মধ্যে পুরোটাই নেগেটিভে x ডট, তার মানে এখানে x কে কমতে হবে। তার মানে এই পুরোটা জুড়েই it will be on the left hand side। আমি অন্য কালার দিয়ে আঁকি, এইখানে এটা হবে লেফট হ্যান্ড সাইড, রাইট? বাট এইগুলোতে হবে রাইট হ্যান্ড সাইড, বিকজ এই এরিয়াটা জুড়ে এক্স ডট পজিটিভ আছে, মানে এই এরিয়াটা জুড়ে এক্স কে বাড়তে হবে। সো ইউ ক্যান ক্লিয়ারলি সি যে এই পয়েন্টটায় একটা স্টেবল ফিক্স পয়েন্ট ফর্ম হচ্ছে, আর উল্টো দিকের পয়েন্টটায় একটা আনস্টেবল ফিক্স পয়েন্ট ফর্ম হচ্ছে। ক্লিয়ার? তো দুটো এক্সাম্পল দিয়ে বোঝালাম যে আমরা জাস্ট গ্রাফ ড্র করেই অ্যানালাইজ করতে পারছি যে স্টেবল ফিক্স পয়েন্ট কোথায় হচ্ছে, আনস্টেবল ফিক্স পয়েন্ট কোথায় হচ্ছে। বার করার ওয়েটা আশা করছি ক্লিয়ার হয়েছে, না হলে ইউ ক্যান জাস্ট প্রম্পট অ্যান্ড সে। দাদা প্যারাবোলার যে মধ্যখানে যে দুখানা রেড অ্যারো হেডস এঁকেছো, দে আর পয়েন্টিং টু দ্য লেফট, ওইটা একবার বললে ভালো হয়। বিকজ ওই এরিয়াটায় এক্স ডট ইজ বিলো দি জিরো অ্যাক্সিস, তার মানে ওখানে এক্স ডট নেগেটিভ। ওকে জাস্ট লুক এট দি এক্স ডট অ্যাক্সিস। এক্স ডট অ্যাক্সিস এর ভ্যালুটা এক্স ডট যখন উপরে আছে তখন আমি রাইট হ্যান্ড সাইডে আঁকবো, যখন এক্স ডট নিচে আছে আমি লেফট হ্যান্ড সাইডে আঁকবো। সোজা কথা। হ্যাঁ, বুঝেছি। ওকে, সো আই গেস দিস ইজ ক্লিয়ার যে আমরা কিভাবে এগোবো। এরপর আমরা যত সিস্টেম অ্যানালাইজ করবো ভবিষ্যতে, প্রত্যেকটা কনসেপ্টটাই এটা হবে, ঠিক আছে? মানে 1D সিস্টেম, স্কুটিতে আরো বেশি আসবে, বাট 1D সিস্টেম যত অ্যানালাইজ করবো ফর দি নেক্সট 2-3 ডেজ, প্রত্যেকটা কনসেপ্ট এটাই হবে। আই হ্যাভ টু ফাইন্ড আউট স্টেবিলিটি কোথায়, এবং সেখান থেকে দেখবো অদ্ভুত সব নেচার বেরিয়ে আসছে। হোমওয়ার্ক হিসেবে আমি একটা দিচ্ছি, প্রথম হোমওয়ার্ক, দিস উইল বি ইজি, ভেরি ইজি, আই ক্যান অ্যাসিওর ইউ। সেটা হচ্ছে ইউ উইল হ্যাভ আ আরসি সার্কিট, আর এন্ড সি। Question is, okay, obviously question is to find the KVL বের করে যে ইকুয়েশনটা আসবে, আমি ইকুয়েশন লিখছি না, সেই ইকুয়েশনটা you will get I, right? I আর হবে, you will get Q because Q by C থাকবে একটা। So my point is যে I টাকে কিন্তু Q ডটে কনভার্ট করে নিতে হবে, আদারওয়াইজ কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবে না, ঠিক আছে? দিয়ে
কিউ ডট ইকুয়াল টু ফর্মে লিখতে হবে ইকুয়েশনটাকে, ঠিক আছে? দিয়ে খুঁজে বার করতে হবে যে স্টেবিলিটি কিরকম আছে না আছে। সো দ্য কোয়েশ্চেন আলটিমেটলি ইজ ফাইন্ড আউট দি মানে স্টেবিলিটি আর কি, মানে স্টেবল ফিক্স পয়েন্টস কোথায় আর কি, কিউ স্টার ইকুয়াল টু হোয়াট এবং স্টেবল কোথায় আনস্টেবল কোথায়, দিয়ে ফিজিক্যালি ব্যাখ্যা করতে পারছো কিনা সেটা দেখতে হবে। অ্যান্ড লাস্টলি যেমন আগেরটাতেও টাইমের সঙ্গে কিউ এর এভলিউশন, এই এক্স এর এভলিউশন দেখেছিলাম, এখানেও দেখাতে হবে যে কি হচ্ছে, ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে, বা স্টেবল ফিক্স পয়েন্টে এসে থেমে যাচ্ছে, হোয়াট এভার। সেটা এই গ্রাফটা থেকে আসবে, এই কিউ ডট ভার্সেস কিউ এর গ্রাফটা থেকে বোঝা যাবে। ইজ দিস পসিবল, নাকি আমায় একটা করে দেখালে ভালো হয়? নো অ্যান্সার। না, এটা বাড়িতে ট্রাই করে দেখবো। যার মনে হচ্ছে ডুয়েবল না, মানে সেটা কতজন আছে আমি একটু দেখতে চাই, তাহলে আমি এখন বলবো, মানে ইফ দিস ইজ নট ক্লিয়ার টু অ্যাট লিস্ট আ লট অফ পিপল। ওকে, আই গেস মানে এই আরো দু একটা পার্টিকুলার সামটাতে আমার এই পার্টিকুলার সামটাতে ওই স্টেবিলিটি অ্যানালিসিস করতে হবে, রাইট? জাস্ট দ্য ওয়ে উই ডিড ফর দ্য প্রিভিয়াস এক্সাম। ভেরি ইজি। আমি এইটা করছি না, এটা বাড়ির জন্য রাখছি, কিন্তু এই তো এবার এগোবো, তাহলে আই গেস এইটা খুব সহজ দাঁড়াবে যখন এগোবো তারপরে। সো আই গেস এটা বাড়িতে করা যাবে। লেট মি গো ফরওয়ার্ড টু সামথিং মোর ইন্টারেস্টিং উইচ ইজ পপুলেশন। স্যার ট্রাই করবো বাড়িতে। ওকে স্যার পপুলেশন, হ্যাঁ ইয়া আমি বলছি ওই সিম্পল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্যারাবোলাটার এক্স আর টি এর প্লট একটু দেখাবেন, বিকজ থিং ইজ মানে আমি বুঝতে পারছি না, ওয়ান থেকে যখন স্টার্ট করছে নিচের দিকে তারা হাউ ইজ ইট স্টপ, মানে একটা ড্র দ্য গ্রাফ, মানে যেটা হচ্ছে যে এক্স ডাবল ডট ইজ অলওয়েজ পজিটিভ, রাইট, ফর দিস কেস। মানে যে কেসটা একটু জোরে বলবে, আমি শুনতে পাচ্ছি না। ওটা যে আমাদের যে কেসটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ানে, তার তো ইট ইজ অলওয়েজ মানে এক্স ডাবল ডট অলওয়েজ এক্স ডাবল ডটে যাচ্ছি না, ওয়াই আর ইউ টকিং অ্যাবাউট এক্স ডাবল ডট? আমি স্লোপের কথা বলছি না। বিকজ আমরা এক্স ভার্সেস টি যখন আঁকবো তখন তো কার্ভের মানে এক্স ডাবল ম্যাটার করবে, রাইট? যে আচ্ছা, হ্যাঁ, যেহেতু অলওয়েজ পজিটিভ, আমি ওয়ান থেকে যে মানে ওয়ানের একটু তলা থেকে যখন স্টার্ট করবো, হাউ উইল ইট এন্ড আপ অ্যাট মাইনাস ওয়ান? আপনার ব্যাপারটা এটা হচ্ছে যে ইটস অলওয়েজ গোইং ডাউনওয়ার্ড, মানে মাইনাস ওয়ান কাট করে বেরিয়ে চলে যাচ্ছে। একটু আমি কোয়েশ্চেনটা শুনতে পাচ্ছি না, কুড ইউ টাইপ, বা কেউ শুনতে পেলে আমাকে একটু কনভে করবে, মানে ইওর মাইক ইজ আ বিট লোয়ার। ওকে তাহলে আমি রাইটিং দেন। ওকে, রাইট, আমি ততক্ষণ এটা করছি। হ্যাঁ ঠিক আছে। সো লজিস্টিক ইকুয়েশন ইজ দ্য ইকুয়েশন যেটা 1834 নাগাদ বা কেউ একজন ভারহলস্ট বলে একজন দিয়েছিলেন। He gave a very simple equation for population growth. He said that suppose we have n people at any time, n people at any given time, তাহলে rate of change of that n people will be something like this, very linear. And obviously he realized very soon যে না this cannot happen because this will go on forever, this will go on increasing. আচ্ছা, এখানে r is obviously greater than 0. Okay, it's a positive constant parameter. So he realized very soon যে না এটা পসিবল না, এটা তো এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতেই থাকবে। দিস ইজ নট পসিবল। কেন পসিবল না? বিকজ আওয়ার রিসোর্সেস আর লিমিটেড। সেটা আমি যেখানেই আমি হিউম্যান পপুলেশন বলি, যেখানেই যাই বলি, দ্য রিসোর্সেস আর লিমিটেড, সো দিস ক্যানট গো অন ফরএভার। মানে এই আর্টটা ক্যানট বি পজিটিভ ফরএভার, বা মানে সাম কনস্ট্যান্ট ফরএভার। হি রিয়েলাইজ যে যত নাম্বার অফ পিপল বাড়বে, এই আর্টটাও আস্তে আস্তে ডিক্রিজ করে জিরো হয়ে যাওয়া উচিত। মানে একটা সময় আসা উচিত যার পরে আর আটটা মানে যার পরে আর বাড়বেই না, যার পরে n ডট ইকুয়াল টু 0 হয়ে যাওয়া উচিত, বিকজ রিসোর্সেস নেই আর। ইনফ্যাক্ট তারপরে এটা নেগেটিভ হয়ে যেতে পারে, মানে তারপরে মানুষ মরতে পারে। সো হি রিয়েলাইজ দ্যাট দিস ইকুয়েশন উইচ ইজ ভেরি সিম্পল, মাথায় আসছে যে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে পাঁচটা, সামথিং লাইক দ্যাট, দিস ক্যানট গো অন ফরএভার। মানে এই প্যারামিটারটা আগের দিন একজন জিজ্ঞেস করছিল, ক্যান প্যারামিটার চেঞ্জ উইথ টাইম? ইয়া, দিস প্যারামিটার ক্যান অলসো চেঞ্জ উইথ টাইম, বিকজ ইন রিয়ালিটি অবভিয়াসলি এই এক্সপোনেনশিয়াল গ্রোথটা সারা জীবনের জন্য পসিবল না। সো ভারহলস্ট রিয়েলাইজ যে আর এর এই নেচারটা হওয়া দরকার, বাট ওটা তো খুবই কঠিন হয়ে যাচ্ছে, বিকজ এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে আর এর নেচারটা কেমন। সো ওরকম না হলেও, মানে এরকম পজিটিভ না ধরে ইনি ধরেছিলেন যে কোথাও একটা গিয়ে পড়ে যাবে, বাট সেটা ধরা খুব কঠিন বলে হি সেড ওকে লেট আস জাস্ট কনসিডার আ লিনিয়ার ভার্সন, যে আর অ্যাটলিস্ট এন বাড়তে থাকলে আর লিনিয়ারলি কমতে কমতে একটা সময় গিয়ে আর 0 হয়ে যাবে, তখন এন ডটটা আর বাড়বে না। এরকম একটা ধরা হোক যেখানে গিয়ে আটটা 0 হচ্ছে, ওটাকে আমি কে বলছি, ঠিক আছে? তাহলে এই ডান দিকের স্লোপওয়ালা ইকুয়েশনটা, এই স্লোপওয়ালা লাইনটার ইকুয়েশন কি হবে? ইট উইল বি সামথিং লাইক 1 - k/n, যদি
যদি 1 থেকে শুরু করি, ঠিক আছে, r ইকুয়াল টু 1 থেকে শুরু করছি অবভিয়াসলি, n ডট ইকুয়াল টু n সেখান থেকে শুরু করছি, n ডট ইকুয়াল টু 0, সো r ইকুয়াল টু 1 থেকে শুরু করলে 1 মাইনাস k বাই n হবে। আই গেস এভরিবডি অ্যাগ্রিজ টু দিস। let me see, 1 minus n by k হবে, সরি n by k হবে। just a straight line, just slope হচ্ছে 1 by k minus 1 by k। কি করে বার করলাম? জাস্ট ট্রাই দিস বাড়িতে, 0 থেকে মানে এইখান থেকে এই ডিসটেন্সটা ডিভাইড বাই y2 minus y1 x2 minus x1, তাহলে minus 1 by k আসবে, আর ইন্টারসেপ্ট হচ্ছে 1, সো এটা 1 minus n by k আসবে। ভেরি সিম্পল, এটা আমি ঢুকছি না, তাহলে এগোনো যাবে না। তো ভারওয়ালস সেড যে আমার রেটটা শুড নট বি আ স্ট্রেট লাইন, ইট শুড ডিক্রিজ, আর সেই ডিক্রিজটা লিনিয়ার ধরছি সুবিধার জন্য, ঠিক আছে। হি সেড যে গ্রোথ রেট পার ক্যাপিটা, মানে প্রত্যেকটা মানুষের হেড অনুযায়ী যদি ধরে, মানে এটাকে বলে পার ক্যাপিটা গ্রোথ রেট। এটা খুবই ইউজ টার্ম ইন পপুলেশন ডাইনামিক্স। পার ক্যাপিটা গ্রোথ রেট ইজ ইন দ্য সেন্স যে পার হেড কতগুলো মানুষ, মানে পার হেড পার সেকেন্ড কতগুলো মানুষ গ্রো করছে, সামথিং লাইক দ্যাট, এটাকে বলে পার ক্যাপিটা গ্রোথ রেট। হি সেড যে লেট মি সে যে এইটা ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টাইমস এইটা, মানে প্রপোর্শনাল টু 1 minus n by k, প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে r বলছি, দিয়ে একটু গুছিয়ে লিখলে এটা হবে n ডট ইকুয়াল টু r n 1 minus n by k। এখানে যদি আমি n এর জায়গায় k বসাই তাহলেই দেখা যাচ্ছে যে n ডট 0 হয়ে যাচ্ছে, কারণ n এর জায়গায় k বসলে 0 হয়ে যাওয়া উচিত, তাহলে ম্যাচ করছে আমার উইথ দিস কনসেপ্ট যে দেয়ার উইল বি সাম ভ্যালু, যেই ভ্যালুতে যদি রিচ করে দেয় পপুলেশনটা, তাহলে n ডট থেমে যাওয়ার কথা, মানে তারপরে ইনফ্যাক্ট মরতেও পারে, ঠিক আছে। এই কেটাকে আমি নাম দেবো ক্যারিং ক্যাপাসিটি অফ দি পপুলেশন, ঠিক আছে। আর এই আরটাকে আমি বলতে পারি গ্রোথ রেট। যে গ্রোথ রেটটা এর আগে আমি লিনিয়ার ধরছিলাম, এখন আর লিনিয়ার ধরছি না, এখন ধরছি r টাইমস 1 minus n by k, মানে এমনিতে r থাকছে, কিন্তু যত n বাড়ছে বাড়তে বাড়তে k তে চলে গেলে তখন আর r টা 0, মানে তখন r টাইমস 1 minus n by k পুরোটাই 0 হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া। এই ইকুয়েশনটাকে নাম দেওয়া হলো লজিস্টিক ইকুয়েশন, সরি, এই ইকুয়েশনটাকে নাম দেওয়া হলো লজিস্টিক ইকুয়েশন। তাহলে ইকুয়েশনটা কিভাবে পেলাম সেটা ক্লিয়ার। তাহলে এবার তাহলে আমার সলভ করতে হবে। অলরেডি ইউ ক্যান স্টার্ট ইন ইউর কপি। প্রথমে আমাকে প্লট করতে হবে, মানে আমাকে খুঁজে বার করতে হবে যে এটা স্টেবিলিটি, মানে ফিক্স পয়েন্টস কোথায়, স্টেবিলিটি কি রকম, ফিক্স পয়েন্টস কোথায়, তাহলে somebody tell me ফিক্স পয়েন্টস কোথায় এই ইকুয়েশনটার, মানে কোথায় কোথায় n ডট 0, 0 আর k তে। 0 আর k, এবং সেটা কনসেপ্টটাও তাই ছিল। তাহলে 0 আর k ইজ ওকে। 0 তে ফিক্স পয়েন্ট এবং k তে ফিক্স পয়েন্ট, কেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। 0 তে ফিক্স পয়েন্ট মানে হচ্ছে যে আমার পপুলেশনটা যদি 0 থেকে শুরু করে 0ই থাকবে অবভিয়াসলি, মানে কোনো ভগবান নেই যে ক্রিয়েট করে দেবে, ঠিক আছে। সো ইট ওয়ার্কস দ্যাট ওয়ে। সো n স্টার ইকুয়াল টু 0 ইজ আ ফিক্স পয়েন্ট, আর n স্টার ইকুয়াল টু k ইজ আ ফিক্স পয়েন্ট, দ্যাট ইজ আ ক্যারিং ক্যাপাসিটি। তারপরে কি হবে, এবার তাহলে আমরা স্টেবিলিটি অ্যানালিসিস করি যে কোন ফিক্স পয়েন্টটা স্টেবল, কোনটা আনস্টেবল, আদৌ স্টেবিলিটি আছে কিনা কোনো। আচ্ছা দাদা, ইয়া, ইকুয়েশনটা n বাই n ডট হয় না? আমি তাই লিখেছিলাম আগের লাইনটায়, তারপরে এনটাকে এদিকে তুললাম। তো আমি আগের লাইনটাতে n বাই n ডট ইকুয়াল টু r ইনটু 1 minus n by k লিখেছিলাম, এইবার এই লাইনটাতে nটা ডান দিকে তুললাম, মুছে দিচ্ছি এই লাইনটা। সো দিস ইজ দ্য ইকুয়েশন। সো এই ইকুয়েশনটা আগের দিন কিন্তু আমি প্লট করিয়েছি। গো ব্যাক টু ইউর এটা কপি। তো উল্টো হয়ে গেল। বল কি হয়েছে? n by n dot equals to r into 1 minus n by k, তাই তো? হ্যাঁ, এটা উল্টো লিখেছো। আমি বুঝলাম না কি কোয়েশ্চেনটা কি। n by n dot equals to r into 1 minus n by k তো। ইয়া, তাহলে তো n ইকুয়াল টু তাহলে r ইনটু, হ্যাঁ, বুঝছি না, দেখ আমার তুই যেটা বলছিস সেটা হচ্ছে n বাই n, না 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 n বাই n ডট না, n ডট বাই n। আমি কি n বাই n হ্যাঁ ডট ওইটাই লিখেছিলে, ওইটাই লিখেছিলে তুমি, n dot by n লিখেছিলে। পার ক্যাপিটা গ্রোথ রেট মানে হচ্ছে গ্রোথ রেট ডিভাইড বাই হেড, সো পার ক্যাপিটা গ্রোথ রেট উইল বি n ডট বাই number of people. So if I wrote the dot in the wrong place, I'm sorry. It's a growth rate per capita. মুখে বলছিলাম সেটা, বাট আমি লিখেছিলাম ভুল। So n dot by n equal to rn 1 minus n by k. This is the logistic equation. এইটা আমি আগের দিন প্লট করেছি এরকম একটা ফর্মে। ডু ইউ রিমেম্বার আমি এইটা প্লট করেছিলাম ax 1 minus x,
অ্যাকচুয়ালি এটা বোধহয় কপি করতে দিয়েছিলাম হোমওয়ার্কে, সো অনেকেই করেছে, অ্যান্ড ইট ওয়াজ আ প্যারাবোলা, রাইট? সো এটাও সিমিলার, ডু গেট ইট? Rn 1 minus n by k, it is kind of like that, যেখানে এই n by k টা এই 1 by k একটা কনস্ট্যান্ট জাস্ট, বাট আদারওয়াইজ বিহেভিয়ারটা সিমিলার। সো অবভিয়াসলি এটা একটা প্যারাবোলা হবে। আমি শেয়ারও করেছি কোয়েশ্চেনগুলো আগের দিন। সো আমার একটা প্যারাবোলা টাইপের হবে, ইউ ক্যান সি ইউর কপি যারা আগের দিন ড্র করেছিল। সো কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডটা কোনো প্রয়োজন নেই, বিকজ এন জিরোর বাঁ দিকে কি আছে মানে নেগেটিভ, সেটা এখানে কোনো মানে নেই ফিজিক্যালি, সো আমি ওটাকে দেখছিও না, মানে পপুলেশন যেহেতু সেই জন্য। অন্য কোনো সিস্টেম হলে ভাবতাম হয়তো। সো দিস ইজ হোয়াট ইট ইজ, ওকে? তাহলে এদিকে এন, এদিকে এন ডট, এই পয়েন্টটা একটা ফিক্স পয়েন্ট। আগের দিন যারা করেছিলিস তারা জানিস যে ফিক্স পয়েন্টটা আসে হচ্ছে x equal to 1 এ, কিন্তু অ্যাকচুয়ালি যদি এখানে বাই কে থাকে, এটা x equal to এটা n মানে সেই কে পয়েন্টটাই আসবে। কি করে বুঝলাম? খুব সিম্পল, আমি তো অলরেডি দেখে নিয়েছি n star equal to 0 আর কে তে আছে, তার মানে n dot 0 তে একটা টাচ করবে আর কে তে একটা টাচ করবে, ঠিক আছে? কিন্তু কোনটা স্টেবল কোনটা আনস্টেবল? আরো সিম্পল, অলরেডি আমরা দেখে নিয়েছি যে যখন n ডট পজিটিভ থাকে তখন অ্যারো ডান দিকে থাকে, তার মানে এই পুরোটা জুড়ে অ্যারোটা ডান দিকে, কিন্তু এরপরে কিন্তু গ্রাফটা নিচে নেমে গেছে, এইখানে অ্যারোটা বাঁ দিকে, তার মানে কি একটা স্টেবল ফিক্স পয়েন্ট। আর দাদা কে ইকুয়াল হুম? কে পয়েন্টটা তো আমরা স্টেবিলিটি অ্যানালাইজ করে বুঝলাম যে দ্যাট ইজ আ স্টেবল ফিক্সড পয়েন্ট, বাট 0 পয়েন্টে তাহলে দরকারই নেই, মানে জাস্ট বিকজ নাম্বার এইখানে ক্যানট দরকার বি নেই। হ্যাঁ, আমার যেহেতু প্যারাবোলাটা আঁকছিলাম সেই জন্য আমি দুটো টাচ করেছি। ইনফ্যাক্ট আমি যদি পুরো প্যারাবোলাটা আঁকি তাহলে তাই বুঝতে পারবি যে এই দিকে অ্যারোটাও যেহেতু নেগেটিভে আছে তাই বাঁ দিকে হবে, তাই এইটা একটা আনস্টেবল ফিক্স পয়েন্ট সেরকম ভাবে বলা যেতে পারে। পপুলেশন ডাইনামিক্স যেহেতু জিরোর নিচে এক্সিস্ট করার কোনো মানে হয় না সেই জন্য মুছে দিয়েছিলাম, বাট স্টিল ফিক্স পয়েন্টটা তো এক্সিস্ট করছে, কারণ পুরো প্যারাবোলাটা যদি আমি দেখি আমার ফিজিক্যাল সিস্টেমে মানা যাচ্ছে না সেটা ঠিক আছে, কিন্তু ফিক্স পয়েন্টটা তো আঁকতে হবে, সেই জন্য আমি আঁকলাম জাস্ট। তুই যদি না চাস নাও আঁকতে পারিস, কিছু এসে যায় না। এই ফিক্স পয়েন্টটা আনস্টেবল ফিক্স পয়েন্ট, মানে আমি যদি এখানে রেখে দিই থেকে যাবে, কিন্তু একটু ডান দিকে শুরু করলে ওটা ঠেলে এখানে নিয়ে চলে আসবে। তাহলে এটা মানে কি দাঁড়াচ্ছে যে পপুলেশন যদি জিরোর একটু বেশি থেকে শুরু হয়, বাড়তে থাকবে, বাড়তে 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 একটা ভ্যালুতে গিয়ে দাঁড়াবে যেই ভ্যালুটা ক্যারিং ক্যাপাসিটি, তার বেশি যদি পপুলেশন বাড়ে তাহলে ওটাকে পুশ করে আবার কেটে নিয়ে আসবে। যেমন এই আগের এক্সাম্পলটাই বলছিলাম যে ডান দিকে পার্টিবেশন গুলো স্টেবল হয়ে এখানে ফিরে আসবে, এই জন্য এটাকে স্টেবল ফিক্স পয়েন্ট বলছে। কিন্তু এর ডান দিকে পার্টিবেশন গুলোকে স্টেবল করে এখানে ফেরাতে পারবে না, এখানে ডাইরেক্ট নিয়ে চলে আসবে। তার মানে কেটাই হচ্ছে একটা স্টেবল ফিক্স পয়েন্ট। হ্যাঁ, এটাই হচ্ছে স্টেবল ফিক্স পয়েন্ট ফর দিস লজিস্টিক ইকুয়েশন। মানে আমাদের পপুলেশন ইজ সাপোজ টু গ্রো অ্যান্ড গ্রো অ্যান্ড গ্রো অ্যান্ড মুভ টু সাম ক্যারিং ক্যাপাসিটি, যার পরে যদি বাড়ে দেয়ার উইল বি ডেথস অ্যান্ড আবার ক্যারিং ক্যাপাসিটি ফিরে আসবে। ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, ঠিক আছে? This is a very basic logistic equation. Our population does not follow this. Our human population does not follow this because প্রচুর ফ্যাক্টর জুড়ে থাকে, তার মধ্যে শুধু নাম্বার অফ পিপল এই মুহূর্তে প্রেজেন্ট মানে n, সেটা ছাড়াও আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সেই জন্য আমাদের পপুলেশনটা 1D দিয়ে কখনোই এক্সপ্রেস করা যায় না। However, this equation is very much true for very small organisms like bacteria, viruses, some parasites, some amoeba. তো বায়োলজিস্টদের কাছে ইকুয়েশনটার এখনো ইম্পর্টেন্স আছে, কিন্তু একটু কমপ্লেক্স অর্গানিজমের দিকে গেলেই মানে ফায়ার ফ্লাইজ, মে ফ্লাইজ যেগুলো নিয়ে কাজ করা হয়, সরি ফায়ার ফ্লাই না, মে ফ্লাইজ, ফ্রুট ফ্লাইজ যেগুলো নিয়ে কাজ করা হয়, আরো অর্গানিজম যেগুলো নিয়ে কাজ করা হয়, গিনিপিগস, তাদের ক্ষেত্রে ইকুয়েশনটা একদমই প্রায় খাটে না। তাদের ক্ষেত্রে কিরকম ইকুয়েশন দাঁড়ায় আমি আবার দেখাবো বা হোমওয়ার্ক দেবো, বাট এই ইকুয়েশনটা এখনো খুবই কার্যকরী বিকজ দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ হাউ পপুলেশন ওয়ার্কস। ইট উইল গো আপ অ্যান্ড আপ, রিচ আ ক্যারিং ক্যাপাসিটি, তার উপরে উঠলে আবার কমিয়ে দেবে ওটাকে, তার নিচে নামলে আবার ক্যারিং ক্যাপাসিটি উঠিয়ে দেবে। মানে দ্যার উইল বি সাম ফিক্স ভ্যালু, যেই রিসোর্সটা মানে যেই অ্যামাউন্টে পৌঁছলে হিউম্যান বিং আর রিসোর্স উইল বি অ্যাট ইকুইলিব্রিয়াম। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ পপুলেশন ডাইনামিক্স। তাহলে এর পরের স্টেপটা কি? পরের স্টেপ হচ্ছে কেউ যদি জিজ্ঞেস করেন নাম্বার অফ মানে এন ভার্সেস টাইম প্লট করতে পারবে কিনা, দ্যাট ইজ অলসো ইজি, দ্যাটস নট আ প্রবলেম। সো লেটস প্লট দ্যাট অলসো। আচ্ছা দেবদা, একটা কোশ্চেন ছিল যে আমি যদি ধর এখানে আমি সিস্টেমটাকে ডান দিকে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে, মানে কে পয়েন্টে ডান দিকে নিয়ে ছেড়ে দিলাম, তারপর সিস্টেমটা কি কে থেকে বাদিকে এসে আবার ডান দিকে যাওয়া শুরু করবে? That is a thing I was saying. Oscillation 1D সিস্টেমে হয় না। I'll come to that. এই ইন্টারেস্টিং ডিসকাশন গুলো আমি আসছি, ঠিক আছে?
ওটা অ্যাকচুয়ালি কি হবে, ডিকে করে 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 মানে কেন মানে দাঁড়া, আগেন আই এম সেইং দিস, যত এই দিকে ফিরছে তত কিন্তু এই গ্রাফটা জিরোর দিকে আসছে, তার মানে পুশ করাটাও কমছে। যত ফিক্স পয়েন্টের কাছে আসছে এই গ্রাফটা, এই এন ডটটাও তত জিরোর কাছাকাছি আসছে, মানে এন কে আরো কম কমতে হচ্ছে। এরকম করতে করতে যখন প্রায় এন ডট জিরো হয়ে আসছে, মানে এন প্রায় ফিক্স পয়েন্টের কাছে চলে আসছে, মানে ও কোনোদিন টাচই করতে পারবে না। টাচই করতে পারছে না যখন আর ওইদিকে যাওয়ার প্রশ্নই উঠছে না। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া, যে ফিক্স পয়েন্টকে অ্যাসিম্পটোমেটিক্যালি রিচ করতে পারে 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 কিন্তু ফিক্স পয়েন্টটাকে এসেও পৌঁছায় না, দূরে যাওয়ার পরে, মানে ওটা অ্যাকচুয়ালি ডিকে করছে ফিক্স পয়েন্টে। সেই জন্যই তো এটা স্টেবল নোড, আমি একটু সরিয়ে দিলে ওটা ডিকে করে ওখানে ফিরে আসছে। মানে স্টেবল হলে এটা এইদিকে যাওয়ার কথাও ছিল না, এবং সেটা আমি থিওরিটিক্যালি দেখতেও পাচ্ছি তাই হচ্ছে। কারণ আমার গ্রাফটা যত জিরোর কাছাকাছি আসছে এন ডটটা, তত এনটা আরো কম পুশ পাচ্ছে, আরো কম পুশ পাচ্ছে, তাই অ্যাসিম্পটোমেটিক্যালি ওখানে এসে টেন্ড করছে, কিন্তু এসে পৌঁছচ্ছে তো নাই, পেরিয়ে যাওয়া তো পরে কথা। গট দি পয়েন্ট? কখনোই অসিলেশন হয় না, ওকে ওকে জাস্ট দিকে করে। ইউ ক্যান কনসিডার যে একটা প্রচন্ড ড্যাম্পড সিচুয়েশনের মধ্যে জিনিসটা আছে, মানে এই অ্যাক্সিসটা একটা হানির মধ্যে ডোবানো আছে, প্রচন্ড ড্যাম্পড একটা কিছুর মধ্যে ডোবানো আছে, পার্টিকেল গুলো শুধু একদিকে টেন্ড করতে পারে, অসিলেশনের কোনো প্রশ্ন উঠছে না, আ ভেরি ওভার ড্যাম্প সিচুয়েশন, ঠিক আছে? ইউ ক্যান কনসিডার ইন দ্যাট সেন্স। আচ্ছা, তাহলে লাস্ট কাজ হচ্ছে লজিস্টিক ইকুয়েশনের এন ভার্সেস টিটা প্লট করা। এই ডায়াগ্রামটা দেখে তাহলে আগের বারের মতোই দেখতে পাচ্ছি এন ডট প্রথমে বাড়ছে বাড়ছে বাড়ছে। এন ডট যদি বাড়তে থাকে তার মানে কনকেভলি আপ হবে, কিন্তু আবার এন ডট একটা সময় পরে কমছে কমছে কমছে। তাহলে এই কনকেভ আপ উঠতে 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 দেয়ার উইল কাম আ পয়েন্ট যার পর থেকে জিনিসটা এরকম হয়ে যাবে। And this is the famous sigmoid graph of population, S shape curve। মানে বলা হয় যে আমাদের পপুলেশন একটা সময় এরকম এস শেপই হয়ে যায়, ঠিক আছে? তারপরে যদি বাড়তে চায় বাড়বে, কিন্তু আবার ডেথ হবে, ফ্লাকচুয়েশনস হতে থাকবে, সামথিং লাইক দিস। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া। সো এই অবধি কোনো কোয়েশ্চেন্স আছে? ইউ গট টু এক্সাম্পল, একটা আরসি সার্কিট, একটা পপুলেশন ডাইনামিক্স। পরের দিন হয়তো আমরা আরো দারুণ দারুণ এক্সাম্পল কনসিডার করবো, বাট আজকে তো আমাকে শেখাতে হচ্ছে, সেই জন্য আমি খুব কঠিন এক্সাম্পলে যাচ্ছি না। সো এই অবধি কোনো ডাউট আছে প্রসেসটা কিভাবে অ্যাপ্লাই করছে সেটাতে? আই হোপ না। মানে উই মে টেক সাম টাইম, কিন্তু আই উইল নট রাশ, ঠিক আছে? মানে তাতে যত সময় লাগে, বিকজ আই হ্যাভ সেড অলরেডি যে 20টা ক্লাস মতো লাগতে পারে, এবং আমার পুরো প্ল্যান আছে যে তার মধ্যে শেষ হয়ে যাবে, মানে 20টাও লাগবে। সো ইটস ফাইন, ইফ ইউ আর লার্নিং এট আ স্লোয়ার রেট আই ক্যান ম্যানেজ লেটার, ঠিক আছে? সো ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান আস্ক। ওকে, আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি ডাউট। তাহলে এবার আসি হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো যেগুলো উঠছে, যে অসিলেশন হবে কি কেন হবে না, বেসিক্যালি টোপোলজিক্যাল কোয়েশ্চেন্স। এগুলো তো বেসিক্যালি টোপোলজির আইডিয়া, পার্টিকেলটা মানে মানে কিরকম ভাবে বিহেভ করবে সারফেসটায়। সো এন্ড ব্যাপারটা হচ্ছে প্রথমত 1D তে এই 1D লাইনটার ওপর, মানে এটাকে যদি আমি একটা পার্টিকেলের, আগের দিন বলছিলাম না ইউ ক্যান কনসিডার জল ফ্লো করছে, জলের মধ্যে পার্টিকেলটা ছেড়ে দিলাম, ওটা কোথাও একটা মানে এদিকে বা এদিকে মুভ করবে। সো এরকম ভাবে যদি কনসিডার করি তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 1D তে আমার যদি একটা স্টেবল নোড থাকে, তারপরের নোডটাকে আনস্টেবল নোড হতেই হবে। ক্যান সামবডি সে কি করে বললাম? মানে এভরি ম্যাক্সিমাম ফলোজ আ মিনিমাম, কন্টিনিউয়াস ফাংশন তো এভরি ম্যাক্সিমাম ফলোজ মিনিমাম বলে এরকম কোনো থিওরাম নেই। সো ইটস নট লাইক দ্যাট। আমার একটা স্ট্রেট লাইন যদি এখানে ড্র Because করি, তারপর in between two fixed points, the arrow points in only one particular direction. তো একদিকে ডান দিকে যাচ্ছে মানে তখন ওটা আনস্টেবল, আর একটার জন্য ওটা মানে it's coming towards that point, so that's a stable point. ওকে, দ্যাটস আ ওয়ে টু সে ইট। আচ্ছা, আরো ক্লিয়ারলি বলি, সাপোজ আমার গ্রাফটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, তার কোনো ম্যাক্সিমাম মিনিমা নেই, সে একটাই জায়গাটা কাট করছে, এবং সেই কাটটা কিছু একটা হবে স্টেবল বা লেট মি সি কি হবে। এটা নিচে আছে বাঁদিকে, তার মানে এটা এদিকে থাকবে, এটা উপরে আছে তার মানে এটা এদিকে থাকবে, মানে এটা আনস্টেবল কিছু একটা হলো, ঠিক আছে? কিন্তু যদি ওটা ঘুরে এসে আবার কাট করে, তাহলে এইটাই ডান দিকে আছে কিন্তু এটা বাঁদিকে আছে, এটা হবে স্টেবল, ব্যাস মিটে গেল, চলতে থাকলো। কিন্তু যদি ঘুরে এসে আবার কাট করে, দিস হ্যাজ টু বি আনস্টেবল। সো ইটস ভেরি ক্লিয়ার যে গ্রাফকে যদি ঘুরে এসে কাট করতে হয়, তাহলে নেচারটা ওরকম ভাবেই হবে যে একটা উপরে আছে একটা নিচে আছে, মানে আইদার একটা স্টেবল থাকলে পরেরটা আনস্টেবল হতেই হবে। কারণ আর যদি না কাট করে তাহলে তো মিটেই গেল, তাহলে আর কোনো ফিক্স পয়েন্ট নেই, শেষ। কিন্তু যদি ফিক্স পয়েন্ট থাকে তাহলে স্টেবলের পরেরটা আনস্টেবল ফিক্স পয়েন্টই তৈরি হবে, সেটা গ্রাফের নেচার থেকেই বোঝা যাচ্ছে। আরেকটা ওয়ে আছে বলার,
সেটা হচ্ছে, আচ্ছা আপাতত এটাই থাক, ঠিক আছে, আর একটু কঠিন ওয়েতে পড়ে যাবে। এইটা অনেক সিম্পলার ওয়ে টু এক্সপ্লেন, ঠিক আছে। সো এটা বোঝা গেল যে আমার 1D সিস্টেমে স্টেবল আনস্টেবল ফিক্স পয়েন্ট পর অল্টারনেটিভলি আসতে থাকে, ঠিক আছে। এরপরে একটা টার্মিনোলজিতে আসি, সেটা হচ্ছে এইখানে যে ফিক্স পয়েন্টটা আছে, এই ফিক্স পয়েন্টটাকে আমরা বলি লোকাল ফিক্স পয়েন্ট। ইটস নট আ লোকালি স্টেবল ফিক্স পয়েন্ট। কেন লোকালি স্টেবল? কারণ আমি তো অ্যাজ আ হোল সিস্টেমটার দিকে তাকিয়ে নেই যে সিস্টেমটা কিরকম বিহেভ। আমি ধর একটা পার্টিবেশন দিলাম, পার্টিবেশন দিলে ওটা ফিক্স পয়েন্ট থেকে সরে এখানে গেল, কিন্তু আবার পুশ করে এখানে নিয়ে চলে এলো। কিন্তু যদি পার্টিবেশনটা বিশাল বড় দিয়ে ফেলি, এইখানে চলে গেল, তাহলে তো পার্টিকেলটা বেরিয়ে চলে গেল। গট দি পয়েন্ট? তার মানে এই ফিক্স পয়েন্টটা, যে স্টেবল ফিক্স পয়েন্টটা ইজ নট আ গ্লোবাল ফিক্স পয়েন্ট, গ্লোবালি স্টেবল ফিক্স পয়েন্ট নয়। মানে পার্টিবেশন গুলো যদি গ্লোবালি বড় হয়, মানে বিশাল বড় পার্টিবেশন দিই, ওইখানে নাই ফিরে আসতে পারে, বেরিয়ে যেতে পারে ইনফিনিটিতে, কিংবা অন্য কোনো ফিক্স পয়েন্টে চলে যেতে পারে। কিন্তু লোকালি যদি একটু হালকা ধাক্কা মারি, লোকালি পার্ট আউট করি, তাহলে ওখানে ফিরে আসবে। সো এই ফিক্স পয়েন্টটা, এই স্টেবল ফিক্স পয়েন্টটা একটা লোকালি স্টেবল ফিক্স পয়েন্ট। এবার তো প্রশ্ন আসতেই পারে যে গ্লোবালি স্টেবল ফিক্স পয়েন্ট কি আদৌ কখনো হয়? অবশ্যই হয়। ওকে, এইটা দেখ, যদি আমার এখানে ওপরে আছে যেহেতু, তাই আমার ডান দিকে হবে, নিচে আছে যেহেতু বাঁ দিকে হবে। এখানে একটা স্টেবল ফিক্স পয়েন্ট তৈরি হয়েছে, এবং যদি আর কখনো কাট না করে গ্রাফটা, তাহলে কোনো আনস্টেবল ফিক্স পয়েন্ট ফর্ম হচ্ছে না, তাহলে এটা একটা গ্লোবালি স্টেবল ফিক্স পয়েন্ট। এবং পপুলেশন ডাইনামিক্সের ক্ষেত্রে এটাই ছিল, কারণ বাঁ দিকে তো যাওয়ার চান্স নেই, তাহলে যেখান থেকে শুরু করি দুনিয়ার এখানেই আসবে। তাহলে পপুলেশন ডাইনামিক্সের ফিক্স পয়েন্টটা স্টেবল ফিক্স পয়েন্ট, গ্লোবালি স্টেবল ফিক্স পয়েন্ট, ঠিক আছে। তুই তাহলে জিজ্ঞেস করতেই পারিস যে গ্লোবালি স্টেবল ফিক্স পয়েন্ট তার মানে একবার কাট করলেই হবে? তো উত্তরটা হচ্ছে হ্যাঁ এবং না। মানে হ্যাঁ, একবারই কাট করলে হবে, কিন্তু কখনো যদি এরকম স্পেশাল কেস থাকে যেখানে অন্য কাটটাকে আমি কনসিডারই করছি না, তাহলে দুটো কাটের ক্ষেত্রে হচ্ছে, বা তিনটে কাটের ক্ষেত্রে হতে পারে, যদি সেটাকে আমি কনসিডার, মানে বেসিক্যালি আমার কনসিডারেবল স্পেসের মধ্যে একটা কাট থাকতে হবে শুধু। সিস্টেমটা এমন হতে হবে যে আমার বাকি ফিক্স পয়েন্ট গুলো আমার সিস্টেমের বাইরে থাকবে। যেমন এই পপুলেশনের ক্ষেত্রে এই জিরোটাকে কনসিডারই করছি না প্রায় বলতে গেলে, সেই জন্য একটা কার্ডে এই যে একটা কার্ড আছে সেটা গ্লোবাল ফিক্স পয়েন্ট হচ্ছে। তার মানে 1D কেসের ক্ষেত্রে গ্লোবালি স্টেবল ফিক্স পয়েন্ট হতে গেলে মাত্র একবার কাট করতে হবে গ্রাফটাকে, আদারওয়াইজ যে ফিক্স পয়েন্ট গুলো হবে সব লোকালি স্টেবল ফিক্স পয়েন্ট হবে। একটু বেশি পার্ট আপ করলেই কোনো একটা আনস্টেবলে চলে যাবে, বেরিয়ে চলে যাবে, কিংবা অন্য কোনো ফিক্স পয়েন্ট চলে যাবে সিস্টেমটা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম আইডিয়াটা, যে 1D তে অল্টারনেট স্টেবিলিটি হয়, এবং হ্যাঁ ওটা বললাম। তারপরে হচ্ছে যে 1D তে অসিলেশন কেন হয় না, সেটা একটু আগে বলে দিয়েছি। অসিলেশন এই কারণে হয় না, কারণ আমার যত কাছে আসবে তত এই ডটের ব্যাপারটাও কমছে, মানে অ্যাসিম্পটোমেটিক্যালি ওটাকে কাছে আনছে, বাট ক্রস করার কথা দূরের কথা, মানে আরো কমছে পুশ করাটা। ক্রস কখন করবে? যখন পুশটা করতে পারবে, বাট যত কাছে আসছে পুশ করতেই পারছে না, সো ইট উইল নেভার ক্রস। দিস ইজ ওয়ান ওয়ে টু সে। আরো ওয়েজ আছে, আস্তে আস্তে বলবো, বাট জাস্ট মাথায় রাখিস 1D তে অসিলেশন হয় না, মিনিমাম 2D লাগবে অসিলেশন হতে। আরেকটা ওয়ে আছে, আমি সেটা বোঝার, সেটা আরেকটা ওয়েতে বলছি, যে সাপোজ অন্য যেটা বলছিল, যে সাপোজ এটা ওভারশুট করে ক্রস করে গেল, তাহলে এই দিকের কিন্তু তাহলে দুটো অ্যারো তৈরি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে এ ফিরে এসে ধাক্কা মেরে দিকে দিয়ে দিল, আর অলরেডি এদিকের ফ্লোটা ডান দিকে আছে। তার মানে একই পয়েন্টে পার্টিকেলটা ডান দিকে একটা ধাক্কা পাচ্ছে, বাঁ দিকেও একটা ধাক্কা পাচ্ছে, মানে সেম পয়েন্টে ওর দুটো পসিবল ডিরেকশন, মানে একই পয়েন্টে দু রকম ভেক্টর হয়ে যাচ্ছে। দ্যাট ইজ টোপোলজিক্যালি নট পসিবল, বিকজ টোপোলজি অনুযায়ী আমার ফ্লোটা মানে ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড, এদিকে এরকম এদিকে এরকম। আমার যদি ধাক্কা মেরে কেউ এদিকে নিয়ে আসে, তাহলে সেই পয়েন্টে ভেক্টরটা দুটো ডিরেকশন হয়ে যাচ্ছে। সো দ্যাট অলসো আ টোপোলজিক্যাল ভায়োলেশন, সেটা পসিবল না। তাই টোপোলজিক্যালিও দেখতে গেলে আমার অসিলেশন পসিবল না। অসিলেশন কেন বললাম দুটো মানে 2 ডাইমেনশন মিনিমাম দরকার? কারণ দেখ, এই যে ফিরে আসাটা, এটা এই লাইনের উপর হতে পারবে না, কিন্তু যদি অন্য কোনো একটা ডাইমেনশন থাকে তাহলে ঘুরে ফিরে আসতে পারবে, লাইক ফর্মিং আ সার্কেল। তাহলে এই একই এক্স এর পজিশনটা একবার কভার করছে, আবার আরেকবার কভার করতে পারছে। সো এগুলো তো আমি 2 ডাইমেনশনে আসবো, যে মিনিমাম 2 ডাইমেনশন লাগে অসিলেশনের জন্য, কারণ সেম এক্স কভার করতে গেলে সেম লাইনের উপর দিয়ে যেতে পারবে না, একমাত্র উপায় যদি ঘুরতে পারে, এন্ড দ্যাট ইজ পসিবল। তার মানে আমার ওটাকে লাইন না হয়ে একটা প্লেন হতে হবে। এখানে লাইন কনসিডার করছি, এখানে পসিবল না। তাহলে মিনিমাম 2 ডাইমেনশনে গিয়ে আমি দেখবো অসিলেশন হচ্ছে। এবং সেই জন্যই প্রথম দিনে আমি বলেছিলাম যে সিম্পল পেন্ডুলাম একটা 2 ডাইমেনশনাল সিস্টেম, কারণ সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে পজিশনটাই শুধু জানলে চলে না, ভেলোসিটিটাও জানতে হয়। মানে
পজিশনটা এইদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে সেটাও জানতে হয়, তবে সিস্টেমটা ওয়েল ডিফাইন্ড হয়। সেই জন্য আগের দিন আমি বলেছিলাম যে এসএইচএম ইজ আ 2 ডাইমেনশনাল সিস্টেম, সেটা এখন দেখতে পাচ্ছি যে 1 ডাইমেনশনাল অসিলেশন পসিবল না। সো আমি এগুলো নিয়ে তাহলে 2 ডাইমেনশন ডিসকাস করবো। তাহলে দুটো জিনিস এখন শিখলি, একটা হচ্ছে অল্টারনেট স্টেবিলিটি ইন 1D, সেকেন্ড হচ্ছে নো অসিলেশন ইন 1D। এগুলো সব টোপোলজি দিয়ে বোঝা যাচ্ছে। থার্ড হচ্ছে আদৌ সলিউশন কি এক্সিস্ট করতেই হবে দুনিয়ার যে কোনো ইকুয়েশনের, মানে অ্যালজেব্রাইক ইকুয়েশনের এক্সিস্ট। ইয়া বলছিলাম সব গ্রাফ এখানে সাইনের নেচারে, মানে এমন কি হতে পারে, মানে সাইনে তো একটা পজিটিভ হাফ সাইকেল একটা নেগেটিভ হাফ সাইকেল, মানে দুটোই পজিটিভ হাফ সাইকেল বা দুটোই নেগেটিভ হাফ সাইকেল, এরকম গ্রাফের নেচার হতে পারে? কি বলে, এটা তো রেকটিফায়ার ডায়োডের ক্ষেত্রেই হয়, মানে বা sin স্কয়ার x যদি কনসিডার করি তাহলেই হয়, আমি বলছি x ডট ইকুয়াল টু sin স্কয়ার x হতেই পারে, না হওয়ার কিছু নেই, কোনো একটা সিস্টেম এটা ফলো করতেই পারে। তো তখন দেখাই যাচ্ছে যে কি বলে, এই পুরোটাই উপরে আছে, পুরোটাই উপরে মানে হচ্ছে পজিটিভ, এখানে 0 হচ্ছে আবার পজিটিভ। তাহলে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো। ও অনুরোধ ইজ আস্কিং সামথিং, আমি আসছি ওটাই। তাহলে খুব ইন্টারেস্টিং ঘটনা হলো। থ্যাংক ইউ রাকি ফর আস্কিং দিস কোয়েশ্চেন। এই প্রথমবার দেখছি যে আরোটা দুদিকেই আছে, মানে দুটোতেই সেম দিকে আছে। হ্যাঁ আমি তিয়াশাটা মার ফোন, আমি শুনতে পাচ্ছি না। ইজ দ্যাট আ কোয়েশ্চেন? আমি তিয়াশা, এটা মার ফোন। ও ওকে 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 ফাইন, ঠিক আছে। তো এই দিক থেকে স্টেবিলাইজ করার চেষ্টা করছে, কিন্তু এই দিক থেকে আনস্টেবল করার চেষ্টা করছে। এইরকম ফিক্স পয়েন্টও পসিবল, এক্ষুনিও বললো বলে, মানে থ্যাঙ্কস টু হার। নাহলে এগুলো পরে দেখতে পেতাম, বাট আমি ডিফাইন করে দিলাম এখন। এটা বলে হাফ স্টেবল ফিক্স পয়েন্ট। হাফ স্টেবল মানে হচ্ছে ওই পয়েন্টের একটু বাঁ দিক থেকে শুরু করলে স্টেবিলাইজ করে দেবে, বাট একটু ডান দিক থেকে শুরু করলে বেরিয়ে চলে যাবে, বেরিয়ে পরেরটাই চলে যাবে। tan x এর ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হবে? tan x যদি নেই, ওকে अगेन থ্যাংক ইউ, এটাও একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। tan x এর থেকেই আমার যে কথাটা বলছিলাম সেটা আসছে, যে সবার কি সলিউশন এক্সিস্ট করতেই হবে, মানে দুনিয়ার যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি আমি সলিউশন এক্সিস্ট করতেই হবে বা সবসময় এক্সিস্ট করবে এরকম ব্যাপার সবার ঘটবে? তাহলে tan x আমি বলি, তাহলে তার আগে একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে তোদের দেখাতে হবে বাড়িতে যে x ডট ইকুয়াল টু x 1/3 এই সিস্টেমটায় ইউনিক সলিউশন এক্সিস্ট করে না, মানে প্রচুর সলিউশন এক্সিস্ট করে যদি x0 ইকুয়াল টু 0 থেকে শুরু করি। তাহলে তোদের এটা হোমওয়ার্ক। কি করে দেখাবি আমি জানি না, একটু বুদ্ধি লাগে, এবার ইমাজিনেশন স্টার্ট হচ্ছে, সব কিছু তো আর মানে শিখিয়ে দেবো না, পরে বলবো অবশ্যই। তাহলে একটু ইমাজিনেশন লাগিয়ে বুদ্ধি লাগিয়ে ভাবতে থাক যে কোয়েশ্চেনটা হচ্ছে যে এইটা হচ্ছে সিস্টেমটা, এটাকে আমি x0 ইকুয়াল টু 0 থেকে শুরু করলে দেখবো যে কোনো ইউনিক সলিউশন নেই, প্রচুর সলিউশন আছে। প্রথমে সেটা দেখাতে হবে যে শো দ্যাট ইট ডাজ নট হ্যাভ আ ইউনিক সলিউশন, তাহলে অ্যাটলিস্ট তোকে দুটো সলিউশন দেখাতে হবে, অ্যাটলিস্ট গ্রাফ এঁকে হোক যে করে হোক তোকে বোঝাতে হবে যে কেন আমি অ্যাটলিস্ট দুটো সলিউশন পাচ্ছি, মানে প্রচুর সলিউশন আছে, অ্যাটলিস্ট দুটো দেখা। সেকেন্ড কথা হচ্ছে যে এটা কেন ঘটছে সেটা একটু ভাবতে হবে, ইমাজিন করতে হবে, যা যা এখন অব্দি বলেছি টোপোলজি অ্যারো যা খুশি বলেছি সেগুলো দিয়ে একটু ইমাজিন করে ভাবতে হবে যে এরকম কেন ঘটছে, এবং সেখান থেকেই কোয়েশ্চেনটা আসবে এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস। যে এই কোয়েশ্চেনটা একটু আগে করছিলাম যে দুনিয়ার যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনেই সলিউশন কি এক্সিস্ট করতে হবে এবং ইউনিক হতেই হবে? উত্তর হচ্ছে না, সেটা এটা থেকেই দেখাতে পারবি তোরা। কাদের হবে? যারা স্মুথ ইনাফ। স্মুথ মানে হচ্ছে যেই ফাংশনগুলো, স্মুথ মানে হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস এবং তার ডেরিভেটিভও কন্টিনিউয়াস। তো যেই ফাংশনগুলো স্মুথ ইনাফ তাদের ক্ষেত্রে সলিউশন এক্সিস্ট করবেই এবং ইউনিক এক্সিস্ট করবেই। এই থিওরামটাকে বলে এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরাম। এটার বিশাল প্রুফ আছে টোপোলজি ফোপোলজিতে, আমি সেগুলো যাচ্ছি না, আমি জাস্ট ওদেরকে সুবিধার্থে বলে রাখলাম যে ফাংশনটা যখনই দেখবি স্মুথ ফাংশন, এবং আমরা অত কঠিন জিনিসপত্র নিয়ে ডিসকাস করবোই না, বিকজ এটা ম্যাথসের কোর্স নয়, ফিজিক্স বায়োলজি এসবের নিয়ে ডিসকাস করবো। তো যা দেখবো ওর নেচারে সবই স্মুথ ফাংশন দেখবো। তাই বেসিক্যালি আমাদের ক্ষেত্রে সবসময় মানে ইউনিক একটা সলিউশন এক্সিস্ট করবে, ঠিক আছে? কিন্তু তোদের কাজ হচ্ছে দেখানো যে এরকম যদি কোনো সিস্টেম কখনো পাই, আমি অ্যাকচুয়ালি পরবর্তীকালে এরকম একটা সিস্টেম আনবো, তাই দেখিয়ে রাখতে পারিস যে এরকম একটা সিস্টেম যদি পাই সেটা প্রচুর সলিউশন এক্সিস্ট করতে পারে এবং কেন করছে সেটা একটু ভাবতে হবে। এবার আসছি ওর কোয়েশ্চেন যে ট্যান এর ক্ষেত্রে কি হবে। হোমওয়ার্কটা ক্লিয়ার? এখন দুটো হোমওয়ার্ক দিয়েছি সম্ভবত। আচ্ছা, ট্যান এর ক্ষেত্রে কি হবে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বিকজ ট্যান ইনফিনিটিতে যায়, ট্যান এক্স, ট্যান π/2 থেকে ইনফিনিটিতে যায়, মানে ইট উইল স্টার্ট ফ্রম 0 একদম ইনফিনিটিতে টেন্ড করবে, আর নেগেটিভ π/2 তো সেম, ইট উইল স্টার্ট ফ্রম 0 একদম ইনফিনিটিতে টেন্ড করবে। তারপরে কি হবে আমার কিছু এসে যায় না, বিকজ
এখানেই একটা ডিসকন্টিনিউটি চলে এলো, ঠিক আছে, তারপরে আর কি হচ্ছে আমার ভেবে লাভ নেই। তাহলে এইখানে যে ফিক্স পয়েন্টটা আছে সেই ফিক্স পয়েন্টটা এইদিকে বাঁ দিকে, এইদিকে ডান দিকে, সো এটা একটা আনস্টেবল ফিক্স পয়েন্ট। তো ভাই মানে কোনো স্টেবল ফিক্স পয়েন্টই নেই, আমি যেখানেই শুরু করি ও টেনে নিয়ে গিয়ে ইনফিনিটি চলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে বেসিক্যালি এই সিস্টেমটার মানে স্টেবিলিটি অ্যানালিসিস মানে পরিষ্কার দেখাচ্ছে যে এই সিস্টেমটা যেখান থেকে শুরু করি ও সলিউশনকে ইনফিনিটিতে নিয়ে গিয়ে টেনে নিয়ে চলে যাবে। এইরকম সিস্টেমকে ইউজ করা হয় এই প্রসেসগুলোকে ব্লো আপ, মানে ধর ডায়োডের ক্ষেত্রে থার্মাল রানওয়ে, ঠিক আছে। সো এইরকম টাইপের সিস্টেম ডিফাইন করার জন্য এই টাইপের আমার দরকার পড়ে, মানে এরকম নয় যে দিস আর জাস্ট ম্যাথমেটিক্যাল, প্রচুর সিস্টেম যা তুই ভাববি সেটারই হয়তো কোনো একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। সো থার্মাল রানওয়ে যে জিনিসগুলো একটা মানে কি বলবো সলিউশনকে একদম মানে মানে একটা সিঙ্গুলারিটি নিয়ে চলে যায়, সেই টাইপের সিস্টেমে আমার এরকম tan x এর ফাংশন লাগে। tan x এক্স্যাক্টলি না এরকম টাইপ, সো এটা হতেই পারে, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। ওকে, এবং এই ব্লো আপটা এটা কিন্তু ফাইনাইট টাইমে হচ্ছে, মানে এরকম নয় যে ইনফাইনাইট টাইম ধরে যাচ্ছি তারপরে এটা একদম খুব ফাইনাইট টাইমের মধ্যে ব্লো আউট করে যাচ্ছে, ঠিক আছে। সো এটা খুব ইন্টারেস্টিং একটা সিস্টেম। আরেকটা সিস্টেম দাদা ওখানে দেখতে গেলে তো π/2 -π/2 পয়েন্ট ওগুলো তো স্টেবল লাগছে, মানে ওখানে গিয়ে তো মানে একই ডিরেকশনে অ্যারোগুলো একই ডিরেকশনে পয়েন্ট করছে না, মানে আর π/2 তুই বলছিস যে এইদিকে উপরে আছে এদিকে নিচে আছে, সেই জন্য মানে π/2 এর ডান দিকে গেলে নিচ থেকে শুরু হয়, সেই জন্য বলছিস কি রে? কি বললে আই কুডন্ট ফিগার আউট। তুই বলছিস যে এই দিকে যেহেতু নিচ থেকে শুরু হচ্ছে সেই জন্য বলছিস, এই জন্য বলছিস? হ্যাঁ মানে একই ডিরেকশনে পয়েন্ট করবে, বাট অ্যানসারটা হচ্ছে যে হ্যাঁ বল, তুই শুধু বলছিস বল। না ভ্যালু তো 0 হচ্ছে, মানে 0 পয়েন্ট তো ওখানে হচ্ছে না, ইনফাইনাইট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, গ্রাফ তো কাট করছে না, এক্স ডট তো ওখানে 0 নয়, মানে আমার এই ডিসকাউন্ট মানে এর আগে যত ফাংশন পেয়েছি সবই পজিটিভ থেকে নেগেটিভে এসছে 0 কে কাট করে, এই ফাংশনটা পজিটিভ থেকে নেগেটিভে আসছে 0 কে না কাট করে, এটা একটা সিঙ্গুলারিটি, এটা একটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। সো এখানে x ডট ইজ নট 0, সো ইট ইজ নট আ ফিক্স পয়েন্ট, গট ইট, এটা কিন্তু ফিক্স পয়েন্ট নয়, সো ইট ইজ জাস্ট আ ব্লো আউট। সো এখানে কোনো স্টেবল ফিক্স পয়েন্ট নেই, যেখান থেকে শুরু কর ব্লো আউট করে যাবে, ঠিক আছে। এটা খুব ইন্টারেস্টিং একটা সিস্টেম, থ্যাঙ্কস ফর আস্কিং, মানে না জিজ্ঞেস করলে হয়তো আমি কখনো হোমওয়ার্কে দিতাম, বাট ডিসকাস করলে ভালোই হলো, কারণ এগুলো আমার মাথায় আছে, এগুলো ইন্টারেস্টিং ফাংশনস বেশ কিছু। নেটে একটা কোয়েশ্চেন ছিল 2015-তে, মানে তোর মনে হতো এনএলডি থেকে কোয়েশ্চেন কেন আসবে, অ্যাকচুয়ালি এনএলডি কোয়েশ্চেন নয়, দেখতে পাচ্ছি এগুলো গ্রাফিক্যাল অ্যানালিসিস, যে করতে পারবে। সো 2015-তে নেটে একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা ছিল x ডট ইকুয়াল টু 15 ডিসেম্বর সম্ভবত, হ্যাঁ ডিসেম্বর, আমার প্রথম নেট ছিল ডিসেম্বরে, হ্যাঁ 2√1 - x², ঠিক আছে। এই সিস্টেমটার ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়েছিল, কোয়েশ্চেনটা এটা ছিল যে এটা t ইকুয়াল টু মানে এটা সলিউশনস 4 রকম দেয়া ছিল, সামথিং লাইক ধর x ইকুয়াল টু sin 2t and ইকুয়াল টু 1 যখন t টা π/4 এর 0 এর নিচে, t টা π/4 থেকে গ্রেটার, এরকম ধর 4টে সলিউশন দেয়া ছিল, ঠিক আছে। আমি অ্যাকচুয়াল সলিউশন যেগুলো ছিল মানে এটা সলিউশন নয়, ঠিক আছে, মানে ভাবিস না এটা লিখলাম মানে এটাই অ্যান্সার, আমি বলছি এরকম টাইপের 4টে সলিউশন ছিল। এটা ছিল একটাতে ধর সাইন হাইপারবোলিক ছিল, একটাতে ধর sin 2t সাইন হাইপারবোলিক 2t ছিল, তো এরকম 4টে অ্যান্সার ছিল, ঠিক আছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে কোনটা ঠিক উত্তর সেটা দেখাতে হবে, তাহলে আমরা এটা ভুলেই যাই নেটের অ্যান্সারগুলো, কারণ এটা ঠিক অ্যান্সার নয়। তাহলে আমরা যদি এখন সলভ করতে চাই এটাকে, প্রথমত তুই যদি এটা ইন্টিগ্রেশন করে করিস বুঝতেই পারছিস সাইন ইনভার্স আসবে, ঠিক আছে, কিন্তু x এর ভ্যালুটা যখনই 1 এ পৌঁছে যাবে তারপরেই কিন্তু এটা তারপর থেকেই মানে x এর 1 এর থেকে বেশি হলেই এটা কিন্তু একটা ইমাজিনারি টাইপের ব্যাপার হয়ে যাবে, তাহলে তখন কি হাইপারবোলিক অ্যান্সার আসবে। তো অ্যানালিটিক্যালি সলভ করে দেখতে পারিস কি হচ্ছে, কিন্তু দেখবি অ্যানালিটিক্যালি বেশি দূর এগোতে পারছিস না, কারণ তোর একটা পার্ট অফ দি অ্যান্সার আসবে, অন্য পার্টের জন্য তখন তোকে ভাবতে হবে তাহলে কি এবার আমি ইমাজিনারি বসিয়ে করবো। সো ইউ ক্যান ট্রাই দিস অ্যানালিটিক্যালি, ঠিক আছে, আমি একদমই বলছি না পসিবল না, কিন্তু আমি যদি জিওমেট্রিক্যালি করি কতটা সহজ হয়ে যায় তাহলে দেখ। x ডট ইকুয়াল টু এইটা মানে হচ্ছে লেট মি কনসিডার y ইকুয়াল টু 2 × 1 - x², ঠিক আছে, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, মানে x ডট অ্যাক্সিস বেসিক্যালি।
তাহলে y স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1, ঠিক আছে? অথবা আরো সহজভাবে বলতে গেলে বা এটাই থাকে। তাহলে এটা কিসের ইকুয়েশন? একটা ইলিপসের, রাইট? তাহলে y তে এটা কাট করবে 2 তে, আর এখানে -2 তে, ঠিক আছে? হাউএভার এখানে কিন্তু y টা শুধু প্লাস লেখা ছিল, প্লাস মাইনাস হিসেবে কনসিডার করা ছিল না। তাহলে আমি নিচেরটা আঁকবো না, ঠিক আছে? কারণ রুট ওভার হিসেবে লেখা ছিল, প্লাস মাইনাস রুট ওভার হিসেবে লেখা ছিল না। এগুলো ইম্পর্টেন্ট, এই কনসেপ্টগুলো মাথায় রাখা। তাহলে আমি নিচেরটা আঁকবো না, ঠিক আছে? নাও ট্রাই টু অ্যানালাইজ দিস ফাংশন। এটা কোথায় কাট করছে? ডান দিকে আর বাঁ দিকে। 1 এ কাট করছে, রেডিয়াসটা 1, মানে এই বরাবর রেডিয়াসটা, সরি ভুল বললাম, x এর নিচে 1 আছে তাই, ঠিক আছে? -1 এ আর 1 এ। এবার কি বলতে পারবে অ্যানালিসিস? ভাব একটু। কোন দিকেরটা, কোনটা বলছিস? আচ্ছা অ্যারো গুলো বল। প্রথমে এর বাঁ দিকে অ্যারো কিছু আমি আঁকছি না, বিকজ এই সিস্টেমটা বাঁ দিকে এক্সিস্টেন্স নেই। এইখান থেকে এর মধ্যে অ্যারোটা বল। -1 থেকে 1 এর মধ্যে। পুরোটা দিয়ে বল। বল। -1 থেকে +1 এর দিকে হবে। তার মানে এই বরাবর একটা স্টেবিলিটি আছে আর এই বরাবর একটা আনস্টেবিলিটি আছে, ঠিক আছে? আচ্ছা, এর বাইরে সিস্টেমটার এক্সিস্টেন্স নেই বটে, কিন্তু এক্সিস্টেন্স আছে কি সেন্সে? দেখ, x যেই 1 এর থেকে মড 1 এর থেকে বেশি হবে তখন এটা ইমাজিনারি হয়ে যাবে। তার মানে সলিউশনস গুলো তখন ইমাজিনারি সলিউশনস হবে। তার মানে রিয়েল অ্যাক্সিসে 0 হবে। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এর পর থেকে সলিউশনগুলো ইমাজিনারি অ্যাক্সিসে এক্সিস্ট করছে, রিয়েল অ্যাক্সিসে 0 এক্সিস্ট করছে। মানে অ্যাকচুয়ালি বলতে পারি যে এই প্রত্যেকটা পয়েন্টই ফিক্স পয়েন্ট, আর এইদিকেও প্রত্যেকটা পয়েন্টই ফিক্স পয়েন্ট। মানে রিয়েল অ্যাক্সিসে ভ্যালুটা 0, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? তো সেই হয়ে দেখতে গেলে সিস্টেমটা একটা ক্লোজার পেলো, এরকম নয় যে হাফ হয়ে বসে আছে, একটা ক্লোজার পেলো যে এদিকে প্রচুর ফিক্স পয়েন্টস আছে, যদি ওসব জায়গাতে শুরু করি রিয়েল ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না, আর ভেতরে শুরু করলে ঠেলে এটাকে এইদিকে 1 এ চলে আসছে নিয়ে, ঠিক আছে? তাহলে দেখ সলিউশনটার মধ্যে যে এক্সাম্পলগুলো ছিল, একটা ছিল এরকম যে t গ্রেটার দ্যান π/4 এ ওটা 1 এ থেমে যাচ্ছে। তো ওই সলিউশন গুলো ঠিক হবে। তাহলে অলরেডি তুই একটা বেছে নিতে পারলি যে মানে যতগুলো অপশন ছিল তার মধ্যে থেকে এটা ঠিক হচ্ছে, ঠিক আছে? কোন টাইমে কি হচ্ছে সেটা পরে না হয় বার করবো, বাট 1 এ কি স্টেডি হয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি। তারপর আর কোনো চেঞ্জ নেই, মানে সাইন হাইপারবোলিক টলিকের কোনো গল্পই নেই। এইটুকুর মধ্যে মানে যা হচ্ছে পুশ করে গিয়ে 1 এ নিয়ে চলে যাচ্ছে, আর তার উপর এটা তাহলে সাইন 2t হবে। তো এই অ্যান্সারটাই ঠিক অ্যান্সার। সো বেসিক্যালি আমি অ্যানালাইজ করে বুঝে গেলাম যে 1 এটাই 1 ইজ স্টেবল, তারপরে আর কোনো গল্প নেই সাইন হাইপারবোলিক হওয়ার। সো দিস ইজ অ্যান ইজি ওয়ে টু সলভ দিস। তো এরকম দাদা এটা আরেকবার একটু বুঝিয়ে দেবে এই প্রবলেমটা? প্রবলেমটা বেসিক্যালি ছিল যে ওইটা ইকুয়েশনটা দেওয়া ছিল এবং তোর অপশনস ছিল sin 2t, sin hyperbolic t, sin something, there were some different options. এবার আমি ড্র করলাম গ্রাফটা, ড্র করে দেখছি যে এই দিক থেকে এদিকে অ্যারো যাচ্ছে। তার মানে যখন যেখানেই শুরু করি আমি অ্যারোটা ডান দিকে গিয়ে 1 এ থামিয়ে দিচ্ছি। তার মানে ফাংশনটা ইন্টিগ্রেট করে যে ফাংশনটা আসবে সেই ফাংশনটাই থাকছে আপ টু আ লিমিট, সেই লিমিটটা ক্রস করে গেলেই ওটা থেমে যাচ্ছে। কোথায় থামছে না? 1 এ থামছে। এবার তাহলে ইন্টিগ্রেট করে দেখছি ফাংশনটা কি আসছে, ইন্টিগ্রেট করে দেখবি ফাংশন sin 2t আসছে। তাহলে আপ টু দিস লিমিট sin 2t হচ্ছে এবং ওখানে গিয়ে ওটা 1 এ থেমে যাচ্ছে। তাহলে এটাই অ্যানসার, বাকি অ্যানসারগুলো হবে না। কোশ্চেনটা দেখলে ক্লিয়ার হবে, দেখবি বাকি অ্যানসারগুলোর সঙ্গে না তাহলে তার বাইরে কি হচ্ছে? মানে তার বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তার বাইরে রিয়েল ভ্যালুতে কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে বাইরে বললে না একটা ইমাজিনারি বাইরে হচ্ছে, x এর এই পার্টটা সেখানে ইমাজিনারি ব্যাপারটা হয়ে কি বললে ওটা যাচ্ছে, বুঝতে x² পারলাম। 1 - 4 √3i। তাহলে x ডট ইকুয়াল টু সামথিং লাইক 6i, এরকম একটা মানে ইমাজিনারি কিছু চেঞ্জ যেটা রিয়েল অ্যাক্সিসে কোনো চেঞ্জ আনবে না। তাহলে রিয়েল অ্যাক্সিসে ওই পয়েন্টগুলো সব স্টেবল পয়েন্ট, মানে সব ফিক্স পয়েন্ট। যা চেঞ্জ হবে ইমাজিনারি ভ্যালুতে চেঞ্জ হবে। তার মানে এর বাইরে কখনো থাকলে সেখানেই থেকে যাবে, কিন্তু সেটা তো পুশ করে কেউ নিয়ে যাওয়ার নেই। তাই সিস্টেমটা যদি এখানে শুরু করি তাহলে এখানে এসেই থেমে যাবে। কেউ যদি এখানে শুরু করে সে ওখানেই থেকে যাবে, যা চেঞ্জ হবে ইমাজিনারি অ্যাক্সিস চেঞ্জ হবে। এটাই বলতে চাইছি। তো আমার কোয়েশ্চেনটাই ছিল x = 0 থেকে শুরু করলে কি হবে। তো 0 থেকে শুরু করলে এখানে এসে থেমে যাবে। এর বাইরে যেটা হবে না আবার তার মানে আমি যদি ওটা 2 থেকে শুরু করি x = 2 থেকে, তাহলে x = 2 থেকে ওটা থেকে রিয়েল ভ্যালুটা 2 থেকে যাবে। যদি কোনো ইমাজিনারি ভ্যালু থাকে সেটা চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিকজ x ডটটাই তখন ইমাজিনারি চেঞ্জ হচ্ছে, ইমাজিনারি হয়ে যাচ্ছে তখন। তো
তো রিয়েল ভ্যালুতে কোনো চেঞ্জ আনতে পারবে না, এটা হচ্ছে বক্তব্যটা। সো দিস ইজ হাউ উই ক্যান ইন্টারপ্রেট দিস গ্রাফ থিংস অ্যান্ড দিস থিংস। তো আজকে আমি একবার রিভাইজ করে দিই কি বললাম। আমি সবার প্রথমে দেখালাম যে নন লিনিয়ার প্রবলেমস গুলোকে আমি অ্যানালিটিক্যালি সলভ করলে আমি x ডট ইকুয়াল টু sin x ইকুয়েশনটা নিয়ে দেখালাম, যে ওটাকে যদি আমি করতে দেই হাতে cosec x dx, খুব প্রচুর রকমের বক্তব্য আসছে হচ্ছে, তার থেকে বেটার আমি যদি অ্যানালিটিক্যালি সলভ করি, প্রথমে ফিক্স পয়েন্টগুলো খুঁজে বার করি, তারপরে স্টেবল আনস্টেবল কোনগুলো সেগুলো খুঁজে বার করি, তারপরে x ভার্সেস t প্লট করার চেষ্টা করি। দ্যাট টেকস হার্ডলি 5 মিনিটস, ঠিক আছে। আরসি সার্কিট একটা এক্সাম্পল দিলাম, হোমওয়ার্ক ট্রাই করিস। তারপরে আমি x ডট ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 এরকম একটা প্যারাবোলা করে দেখালাম, যে স্টেবল আনস্টেবল ফিক্স পয়েন্ট খুঁজে বার করাটা। তারপরে আমি একটা লজিস্টিক ইকুয়েশন এঁকে দেখালাম যে ক্যারিং ক্যাপাসিটিতে গিয়ে সবাই থেমে যায়, এবং ওটা একটা গ্লোবাল ম্যাক্সিমাম, গ্লোবালি স্টেবল ফিক্স পয়েন্ট। তারপরে আমি দেখালাম যে তারপরে আমি বললাম যে টোপোলজিক্যালি 2-3টে কথা বললাম। প্রথম হচ্ছে 1D তে কোনো অসিলেশন হয় না, 1D তে তোর অল্টারনেটিভলি ফিক্সড পয়েন্টগুলো স্টেবল এবং আনস্টেবল হতেই হবে, ঠিক আছে। এবং এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরামটা বললাম, সেটা হচ্ছে যে আমার যদি কোনো একটা স্মুথ ফাংশন থাকে তার ক্ষেত্রে সলিউশন এক্সিস্ট করবেই এবং ইউনিকলি এক্সিস্ট করবে। এবং একটা এক্সাম্পল দিলাম যেটা হচ্ছে x ডট ইকুয়াল টু x 1/3, যেটা দিয়ে তোদের করতে বললাম, যে দেখা যে এটা একটার বেশি সলিউশন এক্সিস্ট করতে পারে, এবং কেন করছে সেটা একটু তোদের ভাবতে বললাম। এই কেন করছে এটা ইন্টারেস্টিং, এগুলো ভাবতে পারলে দেখবি যে তোরা মানে টোপোলজি কনসেপ্টটা আস্তে আস্তে মাথায় আসছে। এই অবধি আজকে বলছি, এই 1D সিস্টেমের বেসিক আইডিয়াগুলো আজকে পেলি যে এইভাবে করে। নেক্সট দিন আমি তোদেরকে দেখাবো যে প্যারামিটার চেঞ্জ করলে স্টেবিলিটি কিরকম ভাবে চেঞ্জ হয়ে যেতে পারে, মানে একটা আনস্টেবল ফিক্স পয়েন্ট হঠাৎ করে স্টেবল ফিক্স পয়েন্ট হয়ে যেতে পারে, এবং এই ঘটনাগুলো করে বাইফার্কেশন। পরের দিন আমি সেইটা নিয়ে ডিসকাস করবো, এবং খুব ইন্টারেস্টিং কয়েকটা সিস্টেম আনবো। আমার ইচ্ছা আছে পরের দিন ল্যাঙ্গুয়েজ দেখানোর, পরের দিন কয়েকটা কি কি হবে আমি একটু ভেবে নিই, ঠিক আছে। আমি দেখছি পরের দিন কতগুলো হয়। মোট 3টে ক্লাসের মধ্যে, মানে আজকে একটা ক্লাস আর 2টো ক্লাসের মধ্যে 1D বেসিক সুন্দর এক্সাম্পল গুলো কভার হয়ে যাবে। তোরা চাইলে আমি 1D আরো একটা ক্লাস নিতে পারি, সেখানে আরো কিছু সুন্দর এক্সাম্পল দেবো, তারপর টুটতে মুভ করবো, বিকজ উই হ্যাভ টাইম, ঠিক আছে। সো এবার আমার প্রশ্ন হচ্ছে তোদের কাছে, যে তোরা যদি এই উইকে আরো 2টো ক্লাস করতে চাস, উইল দ্যাট বি টাফ, নাকি আমি আরো একটা ক্লাসই দেবো শুধু শনিবার বা রোববার? যদি 2টো ক্লাস বলিস দ্যাট উইল বি ফ্রাইডে সানডে অথবা স্যাটারডে সানডে। মেবি সেই 2টো ক্লাস যেহেতু পরপর 2টো হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা হবে। অথবা তোরা যদি চাস যে একটাই ক্লাস করবি, মানে জাস্ট ইউ ক্যান সে ওকে লেট মি আস্ক দি কোয়েশ্চেন, তোরা এখানে +1 কর, ঠিক আছে। জাস্ট +1 লেখ যে ডু ইউ থিংক এই উইকে 2টো ক্লাস আরো নেওয়া পসিবল? জাস্ট রাইট +1 হিয়ার ইন দ্য মেসেজেস। আমি কাউন্ট করি কতগুলো +1 হচ্ছে। ডোন্ট স্টে নিউট্রাল, বিকজ আমায় কাউন্ট করতে সুবিধা হবে। আই গেট 6 7 8 9 10 11 12। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে 2টো ক্লাস, আই হ্যাভ গট ইনাফ, ঠিক আছে ঠিক আছে, আই গট ইনাফ, ঠিক আছে 2টো ক্লাস ওকে, আমাকে বেশি খাটতে হবে। ওকে, সো এই ফ্রাইডে একটা ক্লাস দিচ্ছি, সেই ক্লাসটাতে উইল বি বেসিক্যালি অ্যাবাউট, আমি দেখছি কি হয়, যা যা লিখেছিলাম মেইলে সবকটাই কভার করবো। তারপরে ক্লাসে সানডে হবে, তাহলে আমি টাইমিং দুটোরই বলে দিচ্ছি। আচ্ছা টেল মি, ইজ 5:30 ওকে অর ইজ 6 ওকে? আজকে প্রচুর লোক 6 এ জয়েন করেছে, এন্ড আগের দিন 6টাতেই থাক না। 6টাই ভালো, বিকজ অনেক কলেজে ক্লাসেস থাকছে আমি শুনছি। হ্যাঁ, আমাদের তো পরীক্ষা চলছে এখন, 6টাতেই হলে ভালো হয়। পরীক্ষা চলছে, তার মধ্যে তুই এসব কোর্স করছিস? ওকে ফাইন, ঠিক আছে। সো এনি কোয়েশ্চেনস? দাদা বলছি, এই যে প্রবলেমটা লাস্টে করালে না, এখানে তুমি এই যে টি মানে 0 থেকে π/4 এ এই রিজিয়নটা কি ওই মানে ওই এটার মধ্যে ক্লোজড বাউন্ডারিটার মধ্যে মোশনটা হচ্ছে ওখানে? আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, টাইমের অ্যাক্সেসটা এখানে নেই, সেজন্য বুঝতে অসুবিধা হচ্ছে। বাট তুই দাদা এটা x versus t প্লট করে তো this would have given us a tan hyperbolic curve, right? একদম ট্যান হবে না, এটা কি ট্যান না সাইন? এটা সাইন, It's giving tan hyperbolic, I guess. 1/√1 - সাইন তো। প্লিজ সামবডি কনফার্ম, আমি এগুলো ভুলে যাই। না, আমি জিজ্ঞাসা করছি যেটা তুমি কি করে এটা বুঝছো যে t greater than π/4 ওটা x ও equals to 1 এই π/4 থাকবে? না না না, অন্য কোনো ফিক্স পয়েন্ট π/4 হতে টাইম, না টাইমের ব্যাপারটা এখানে আসছে না, আমি টাইম অ্যাক্সেস আঁকিনি, ঠিক আছে। আমি এখানে জাস্ট x এর দিয়ে তাকিয়ে বলছি যে আমার x এর সলিউশনটাকে 1 এর দিকে টেন্ড করাচ্ছে। সেটা কোন টাইমে কি হচ্ছে আমি জানি না, মানে যদি এটা আমার এমসিকিউ না হয় সাবজেক্টিভ কোশ্চেন হতো আমার লাভ হতো না, তাহলে সলভ করতে হতো। যেহেতু এমসিকিউ ছিল, সেখানে আমি দেখতে পাচ্ছি 4টে অপশন আছে, যে 4টে অপশনে t = π/4 এর এদিক ওদিকে আছে, শুধু ফাংশন গুলো আলাদা ছিল, sin 2t sin 2ht sin মানে 1 ছিল এটসেট্রা। তো π/4 এর কনসেপ্টটা সবকটা কমন ছিল। এবার এইখান থেকে পার করা পসিবল না, পসিবল কি?
না আমি বলছি যে আমি যদি পসিবল ইন্টিগ্রেট করলে sin 2t আসবে, sin 2t তে π/4 বসা, তাহলে sin π/2 কত হবে? 1 হবে। সো বোঝাই যাচ্ছে যে এই ফাংশনটা 1 এ নিয়ে গিয়ে ফেলবে, কিন্তু sin h2t হলে 1 এ নিয়ে গিয়ে ফেলবে না π/4 এ। সো যে অপশনগুলো ছিল সেগুলোতে টাইম ইকুয়াল টু π/4 ছিল, তো sin 2t বসলে π/4 এ যাচ্ছে এবং তারপরে 1 এই থেকে যাচ্ছে, সেটা এই ফাংশনে হ্যাঁ সেটা ঠিক আছে। আমি বলছি যে তুমি কি করে জানছো যে ওই x ইকুয়ালস টু 1 পয়েন্টটা সেটা ফুললি স্টেবল? এটা তো এখানে জাস্ট আমি হাফ স্টেবল ব্যাপারটা দেখতে পাচ্ছি। না ফুললি স্টেবল বিকজ ডান দিকের পয়েন্টগুলোতে আর কোনো মানে ডান দিকের পয়েন্টগুলো যদি শুরু করি, তাহলে দেখ x0 যদি তুই 4 বসাস, তাহলে 1 - x স্কয়ার উইল বি 60 - 15 √-15, দ্যাট উইল বি নেগেটিভ অফ আই মিন ইমাজিনারি। x ডটটা ইমাজিনারি হয়ে যাওয়া মানে হচ্ছে রিয়েল অ্যাক্সিসে কোনো চেঞ্জ করতে পারছে না। তার মানে রিয়েল অ্যাক্সিসে ওইসব জায়গা থেকে শুরু করাটা হচ্ছে ফিক্স পয়েন্ট ফর রিয়েল অ্যাক্সিস। তার মানে ডান দিকের পুরোটাই হচ্ছে, আমি বলে নিই একটু, ডান দিকের পুরোটাকে বলা হয় লাইন অফ ফিক্স পয়েন্ট। এই টার্মটা পরবর্তীকালে হয়তো ইউজ করবো। দিস ইজ কল্ড দ্য এন্টায়ার লাইন অফ ফিক্স পয়েন্ট। মানে ওইগুলোকে এরকম ভাবে ডিনোট করা হয় যে ডট ডট ডট, একদম পুরো লাইন অফ ফিক্স পয়েন্ট, মানে পুরোটা একটা ডার্ক ফিক্স পয়েন্ট। বল সো বল তাহলে কোনো ডাউট থাকবে? হ্যাঁ আমি বলছি যে মানে আমি যে তার মানে কি x ইকুয়ালস টু 1 এর পরে ধরি x ইকুয়ালস টু 1.1 একটা ফিক্স পয়েন্ট আছে, তো এই 1.1 এর ফিক্স পয়েন্টটা তারপরে আনস্টেবল, তারপরেরটা আবার স্টেবল, এরকম করে চলতে থাকছে ব্যাপারটা। আনস্টেবল কোথাও নেই, আর আনস্টেবলের গল্পই নেই। এই পুরোটাই একটা লাইন অফ স্টেবল ফিক্স পয়েন্ট, বিকজ এর পরবর্তী যেই হয়ে যাচ্ছে এগুলো সবটাই স্টেবল, তখনই আমার x ডটটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সরি x ডটটা ইমাজিনারি হয়ে যাচ্ছে। x ডট ইমাজিনারি হয়ে যাওয়া মানে তো রিয়েল অ্যাক্সিসে কোনো চেঞ্জ করাতে পারছে না। তাহলে রিয়েল অ্যাক্সিস যেখানেই থাকছি সেটাই একটা স্টেবল ফিক্স পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা ইমাজিনারি যদি হয়ে যায় তার তাহলে মানে 1টা একটা স্টেবল নোড, এটা একটু ঠিক কথা নয়। তার মানে 1 এর পরে সবই স্টেবল নোড, মানে যদি কোথাও একটা শুরু করি সেখানেই থেকে যাবে, ঠিক আছে? However for this problem আমি যদি ইভলভ করি, কোশ্চেনটা ছিল x ইকুয়াল টু 0 থেকে ইভলভ করলে কিভাবে ইভলভ করবে। তাহলে ইভলভ করলে x ইকুয়াল টু 0 থেকে শুরু হয়ে এখানেই এসে দাঁড়াবে। তারপরে কি হচ্ছে সেটা আমার ভেবে লাভ নেই, বিকজ কোশ্চেনটা ছিল স্টার্টিং ফ্রম দিস। কোশ্চেনটা যদি থাকতো স্টার্টিং ফ্রম x ইকুয়াল টু 2, তখন অন্যভাবে ভাবতাম, তখন এখানে থেকে যেত। আচ্ছা রিয়েল অ্যাক্সিসে, ইমেজ অ্যাক্সিসে কোনো চেঞ্জ নেই। ওকে, মানে তখন 2 তেই থেকে যেত। আচ্ছা আবার যদি আমি x ইকুয়ালস টু -1 এর বাঁ পাশে যাই আর কি, তখন ওটা কি লাইন অফ মানে আনস্টেবল ফিক্স পয়েন্টস হবে? না ওটা স্টেবল ফিক্স পয়েন্ট, ওখানেও ইমাজিনারি হয়ে যাচ্ছে, তাহলে ওখানেও রিয়েল অ্যাক্সিসে কোনো চেঞ্জ হচ্ছে না, ওটাও লাইন অফ স্টেবল ফিক্স পয়েন্ট। ও ওকে ঠিক আছে। আচ্ছা ওই লাইন অফ আনস্টেবল ফিক্স পয়েন্ট কি পসিবল? সম্ভবত না, আমার এই মুহূর্তে কোনো এক্সাম্পল মাথায় আসছে না, বা টোপোলজি দিয়েও মাথায় আসছে না। I have to prove it somehow, ঠিক আছে? মানে না, বাট I have to prove it somehow, ঠিক আছে? আমি ভেবে দেখব। Good question. Art? So if there are no questions, তাহলে আমরা ফ্রাইডে মিট করছি 6টায়। I hope ফ্রাইডে আরো বেশি ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র দেখাতে পারবো। আজকে যে হোমওয়ার্কগুলো দিলাম, এছাড়াও আরো 2টো হোমওয়ার্ক দেবো, সেটা আমি ছবি তুলে পাঠাচ্ছি গ্রুপে, ঠিক আছে? সেটা আরো বেশি ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? দাদা x axis এ একবার কাটলে তো দেন there should be only one solution, right? তুমি যে সামটা দিলে x dot equal to x to the power 1/3, ওটা যদি আমি প্লট করি, মানে ওখানে তো একটা জায়গাতে x dot equal to 1/3 কোশ্চেনটা, x dot equal to x 1/3 কোশ্চেনটা তো, হ্যাঁ যেটা হোমওয়ার্ক যেটা আছে। হ্যাঁ বল। হ্যাঁ মানে একটা তুমি জিজ্ঞেস করলে যে একটাই ফিক্স পয়েন্ট হতে হবে, রাইট? না অনেকগুলো ফিক্স পয়েন্ট হবে এটা। ওই x dot equal to x I mean solutions not fixed point. অনেক ইউনিক সলিউশনস পাবি না, মানে প্রচুর সলিউশন পাবি, এটা বলছি, সেটা দেখাতে হবে। মানে প্রচুর সলিউশন কি করে হবে? মানে একটা পয়েন্টেই তো কাটছে, মানে যদি গ্রাফটা প্লট করি দেন আমরা জেনারেলি ধরি যে একটা জায়গায় কাটবে। ভাবি বুদ্ধি লাগা পাবি, এটা আমি বলবো না, একটু ভাব। মানে সলিউশন হিসেবে তুই একটাই পাবি, মানে তুই তো ম্যাথমেটিক্স করলে আর 1000টা সলিউশন পাবি না, সলিউশন হিসেবে কোনো একটাই পাবি, কিন্তু তুই দেখাতে পারবি ভেবে যে আরো একটু অন্যভাবে সলভ করলে আরো একটা সলিউশন পাচ্ছি। দ্যাটস আইডিয়া, ঠিক আছে? পরে আমি তো অ্যান্সার দিয়ে দেবো, পরে থার্সডে বিকেলের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? ট্রাই কর। সো লেটস মিট অন ফ্রাইডে। টাটা।